স্যার। হুম। হ্যাঁ স্যার। ওকে, চলো আমরা স্যার শুরু কথা তো হুম। বলছি স্যার, আমাদের স্যার গ্রুপে দেখলাম স্যার 14 জন মতো। হুম। আর দেখলাম স্যার আরো বেশি স্যার। কোথায়? আপনি লাস্টটা লিস্ট দিয়েছেন না আমাদের গ্রুপে। হ্যাঁ, ওটা ওর সঙ্গে কিছু সি প্লাস প্লাসের স্টুডেন্ট আছে। ও আচ্ছা। আপনার সি প্লাস প্লাস আলাদা আছে কোর্স? হ্যাঁ হ্যাঁ, এর সঙ্গেই চলে সি প্লাস প্লাসের কিছু আছে ওখানে, দুটো মিলে লিস্ট দেওয়া আছে। তাই বলি। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা অপারেটর শেষ করব। অপারেটর আমাদের লাস্টে যেটা আমরা পড়েছিলাম সেটা বিটওয়াইজ অপারেটর পড়েছিলাম আগের দিনে, তাই না? হ্যাঁ স্যার, একটা ওখানের মধ্যে বাকি ছিল স্যার, হুম, একটু দেখাবেন বলছে। একটা অপারেটর দেখাবো, তার দেখানোর আগে আমরা তাহলে নেক্সট অপারেটর শুরু করি, তারপরে আমি শেষ দিকে হয়তো সেই অপারেটরটা আমি দেখাবো, যদি টাইম থাকে আমি ওই সেটাকে আমি নট অফ মানে নট ওয়ান্স কমপ্লিমেন্ট স্যার, ওয়ান্স বিটওয়াইজ কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্টটা। ঠিক আছে। তো আমরা আজকে শুরু করি, একটা অপারেটর দিয়ে আমরা শুরু করি, তারপরে যদি টাইম থাকে আমি সেই অপারেটরটা আমি আজকে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, কি কন্ডিশনালটা হবে স্যার? আজকে কন্ডিশনালটা হবে। আচ্ছা। তো আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তো এটা আমাদের বাকি আছে, আর কন্ডিশনাল অপারেটর ছাড়া আরও কিছু অপারেটর আছে হ্যাঁ, সিতে, তার নাম হচ্ছে আমাদের মিসলেনিয়াস কিছু অপারেটর আছে। তো আর স্পেশাল। হ্যাঁ, ওই মিসলেনিয়াস স্পেশাল অপারেটরগুলোকে আমরা একসাথে বলবো মিসলেনিয়াস বা স্পেশাল। তো সেটা আমরা দেখব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা ফার্স্টে শুরু করি। তো এর কনসেপ্টটাও খুব ইন্টারেস্টিং, এটা কনসেপ্ট কন্ডিশনাল অপারেটর কনসেপ্টটা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখব। ডিফারেন্ট টাইপের প্রবলেমকে আমরা সলভ করতে পারি কন্ডিশনাল অপারেটর দিয়ে, সে কী কী প্রবলেম সলভ করতে পারি না পারি সেটাও আমরা দেখব। তো ফার্স্ট আমি কন্ডিশনাল অপারেটরে ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশনে চলে আসি ফার্স্টে কন্ডিশনাল অপারেটরে। আর আজকে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে, যাই হোক আমি জানি না কি হবে শেষ পর্যন্ত। তো চলো কন্টিনিউ করি ক্লাসটা। তো কন্ডিশনাল অপারেটরকে আমাদের সিতে আরেকটা নামে ডাকা হয়, এর আরেকটা নাম আছে। সেই না তার আরেকটা নতুন নাম যেটা, সেই নামটা হচ্ছে টার্নারি অপারেটর। কন্ডিশনাল অপারেটর বলা হয় অনেক সময়, আবার অনেক সময় কন্ডিশনাল অপারেটরকে আমরা টার্নারি অপারেটরও বলতে পারি। তো কেন টার্নারি অপারেটর বলা হয়, এর নামটা কেন টার্নারি? টার্নারি মানে হচ্ছে তিন, ইউনারি মানে হচ্ছে এক, বাইনারি মানে হচ্ছে দুই, আর টার্নারি মানে হচ্ছে তিন। অ্যাকচুয়ালি টার্নারিটাকে তোমার তিনটে রেসপেক্টে বোঝানো যায়, টার্নারি মানে হচ্ছে থ্রি অ্যাকচুয়ালি। কেন টার্নারি বলা হয় সেটা আমরা বলবো, তার আগে কন্ডিশনাল অপারেটর কী কাজ করে সেটা আমরা একটু দেখে নেব। আবার কন্ডিশনাল অপারেটরকে আমরা অ্যাজ এ অল্টারনেটিভ, আমরা ইফ এলস কন্ডিশনের অল্টারনেটিভ হিসাবেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। ইফ এলস তোমাদের এখনও হয়নি, ইফ এলস দিয়ে আমরা বেসিক্যালি কী করতে পারি, আমরা কোনো কন্ডিশন চেক করতে পারি। ইফ এলস দিয়ে আমরা কোনো কন্ডিশন চেকিং করতে পারি, তার জন্য ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয় সিতে। তো ইফ এলসের অল্টারনেটিভ হিসাবে আমরা কিন্তু টার্নারি অপারেটরকে আমরা ব্যবহার করতে পারি, বা কন্ডিশনাল অপারেটরকে আমরা ইফ এলসের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আসবো সেই কনসেপ্টটা আমরা আসবো। তো কন্ডিশনাল অপারেটরের মধ্যে বেসিক্যালি তোমার যেগুলো কন্ডিশনাল অপারেটর আমরা যাকে বলে থাকি, তার সিম্বলটা হচ্ছে, একটা হচ্ছে কোশ্চেন মার্ক আমরা জানি এই সিম্বলটা সবাই। আর একটা সিম্বল আছে কন্ডিশনাল অপারেটর বোঝানোর জন্য, তার নাম হচ্ছে কোলন। এই কোশ্চেন মার্ক আর কোলনকে আমরা একসাথে বলতে পারি কন্ডিশনাল অপারেটর। কোশ্চেন মার্ক দিয়ে আর কোলন দিয়ে আমরা কোনো কন্ডিশনাল অপারেটরকে আমরা ডিনোট করতে পারি কীরকম না, ধরে নাও আমার কাছে একটা এরকম একটা এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন 1 কোশ্চেন মার্ক, এক্সপ্রেশন 2 কোলন, এক্সপ্রেশন 3। আমার কাছে তিনটে এক্সপ্রেশন রয়েছে। কি এক্সপ্রেশন মানে কি সেটা আমরা দেখছি, কি বলবো আমরা এক্সপ্রেশন মানে সেটা আমরা বলবো। তো একটা হচ্ছে এক্সপ্রেশন 1, একটা হচ্ছে এক্সপ্রেশন 2, একটা হচ্ছে এক্সপ্রেশন 3। তাহলে কন্ডিশনাল অপারেটর বেসিক্যালি তোমাকে হেল্প করবে কিছু ডিসিশন করতে, কিছু ডিসিশন নিতে তোমাকে হেল্প করে কন্ডিশনাল অপারেটর। তাহলে ফর ডিসিশন মেকিং পারপাস আমরা কিন্তু কন্ডিশনাল অপারেটরকে আমরা ব্যবহার করতে পারি।
আমি কন্ডিশনাল অপারেটর দিয়ে যখন কোনো ডিসিশন নেব, তখন সেই ডিসিশনটাকে মেক করার জন্য আমরা দেখো একটা সিঙ্গেল লাইন অফ স্টেটমেন্ট লিখে আমরা কিন্তু কোনো কিছু ডিসিশন নিতে পারি। কীরকমভাবে ডিসিশন নিতে পারি না, কন্ডিশনাল অপারেটর বেসিক্যালি তোমার তিনটে অপারেটর, মানে আমার তিনটে অপারেন্টকে নিয়ে একসাথে কাজ করে। এটা আমার একটা অপারেন্ট বলতে পারো বা একটা এক্সপ্রেশন, এটা আমার আর একটা অপারেন্ট বলতে পারো বা একটা এক্সপ্রেশন বলতে পারো, আর আমার এটা আর একটা অপারেন্ট বা আর একটা এক্সপ্রেশন বলতে পারো। তো যেহেতু আমার কন্ডিশনাল অপারেটর তোমার তিনটে অপারেন্ট বা তিনটে এক্সপ্রেশন নিয়ে কাজ করে, তার জন্য অনেক সময় এটাকে বলা হয় টার্নারি অপারেটর। আমরা অ্যারিথমেটিক অপারেটর তোমার দুটো টাইপ পড়েছিলাম, একটা ইউনারি একটা বাইনারি। ইউনারি ক্ষেত্রে বলেছিলাম যদি কোনো অপারেটর সিঙ্গেল অপারেন্ট নিয়ে কাজ করতে পারে তাকে বলা হয় ইউনারি অপারেটর। যদি কোনো অপারেটর দুটো দুটো অপারেন্টকে নিয়ে কাজ করতে পারে তখন তাকে বলা হতো বাইনারি অপারেটর। যেমন এ প্লাস বি, এখানে প্লাসটা তোমার হচ্ছে বাইনারি অপারেটর। কেন না, প্লাস এখানে তোমার এ আর বিকে নিয়ে কাজ করছে। এ আর বিটা কি, এ আর বিটা হচ্ছে অপারেন্ট। আমি বলতাম -6 এখানে মাইনাসটা হচ্ছে একটা ইউনারি অপারেটর। কেন না, এখানে দেখো মাইনাসটা তোমার একটা সিঙ্গেল অপারেন্ট নিয়ে কাজ করছে, তার মানে এখানে মাইনাসটা হচ্ছে একটা ইউনারি অপারেটর। আর এখন বলছি যে আমার এটা একটা অপারেটর, এটা আর একটা অপারেটর, আমার এটা আর একটা অপারেটর। আমার এখন তিনটে এক্সপ্রেশন বা তিনটে অপারেটর নিয়ে তোমার দেখো কাজ করছে কে না, কোশ্চেন মার্ক আর হচ্ছে কোলন। তার জন্য এই কোশ্চেন মার্ক আর কোলনটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর, কারণ তিনটে অপারেন্ট আছে। আমার এটা একটা অপারেটর, এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, আর এক্সপ্রেশন 3 হচ্ছে আর একটা অপারেন্ট। তার জন্য কিন্তু নামটা হচ্ছে টার্নারি অপারেটর। তাহলে আমরা টার্নারি অপারেটরের নাম আর কন্ডিশনাল অপারেটরের নাম কিন্তু আমরা অল্টারনেটিভলি আমরা ব্যবহার করব। আমি কখনো টার্নারি অপারেটর বলবো, আমি কখনো কন্ডিশনাল অপারেটর বলবো, দুটো কনসেপ্ট কিন্তু আমাদের সেম। তাহলে একটা টার্নারি একটা কন্ডিশনাল অপারেটরকে আমরা কেন টার্নারি অপারেটর বলে থাকি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারলাম। এবার মনে হবে যে স্যার আপনি মুখে বলছেন অপারেন্ট, তিনটে অপারেন্ট নিয়ে কাজ করতে পারে কোশ্চেন মার্ক আর কোলন, তাহলে আপনি এটাকে কখনো অপারেন্ট বলছেন, আমি এটাকে কখনো আবার এক্সপ্রেশন বলতে পারি, যেটা আমি এক্সপ্রেশন দিয়ে লিখেছি, এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3। আবার কখনো আমরা এটাকে আবার স্টেটমেন্ট বলতে পারি, আবার কখনো এটাকে আমরা স্টেটমেন্ট আমার ছাড়াও তোমার কোনো কনস্ট্যান্ট হতে পারে, আবার কোনো এটা ভেরিয়েবলও হতে পারে, কোনো সময় এটা আবার ভেরিয়েবলও হতে পারে। তাহলে আমরা কন্ডিশনাল অপারেটর তো এত কিছু তার কনসেপ্ট জানলাম, যে এবার অ্যাকচুয়ালি কী কাজ করে কন্ডিশনাল অপারেটর। আমি বলেছি যে ডিসিশন মেক করতে আমরা কন্ডিশনাল অপারেটরকে ব্যবহার করতে পারি ফর ডিসিশন মেকিং পারপাস। কীরকম ডিসিশন মেকিং পারপাস, আমি এখন একটা ডিসিশন নিতে চাইছি যে আমার কাছে দুটো নাম্বার আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এর মধ্যে আমার স্টোর করা আছে 7 আর বি ভেরিয়েবলটার মধ্যে আমার স্টোর করা আছে 9। আমি এখন একটা ডিসিশন নেব যে এ আর বি এর মধ্যে কে সব থেকে লার্জেস্ট, এই দুটো নাম্বারের মধ্যে কে সব থেকে লার্জেস্ট, আমাকে এরকম একটা ডিসিশন নিতে হবে। তাহলে এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে আমরা কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা ডিসিশনটা নিতে পারি। কীরকমভাবে ডিসিশন নিতে পারি না, আমি এখন লিখতে পারি, এটা রেসপেক্ট আমি লিখতে পারি। আমার দেখো সিনট্যাক্সটা কী ছিল না, এক্সপ্রেশন 1, সিনট্যাক্স ছিল এক্সপ্রেশন 1 কোশ্চেন মার্ক, এক্সপ্রেশন 2 কোলন, এক্সপ্রেশন 3। আমার এরকম একটা সিনট্যাক্স ছিল। একটু আগে আমি দেখো সিনট্যাক্সটা লিখেছিলাম বোর্ডে। তাহলে এখন আমি দুটো নাম্বারের মধ্যে আমি লার্জেস্ট নাম্বারটাকে ফাইন্ড আউট করব, তাহলে আমার সিনট্যাক্স, তার আমার এক্সাম্পলটা কীরকম হবে না, আমি এখন এক্সপ্রেশন 1 ঘরে লিখছি যে এ গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক এ কোলন বি দিয়ে সেমিক্লোন। কী লিখলাম, এ গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক এ কোলন বি। তাহলে এখানে আমার এ গ্রেটার দেন বি হচ্ছে একটা কন্ডিশন। তাহলে যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যে এ গ্রেটার দেন বি কন্ডিশনটা যদি তোমার ট্রু হয় কন্ডিশনটা, তাহলে আমার এক্সপ্রেশন 2টা ইভ্যালিউট হবে। তাহলে এক্সপ্রেশন 2 এর মধ্যে কী আছে, এ আছে, তখন আমি বলতে পারি যে এটা আমার গ্রেটেস্ট বা এ ইজ গ্রেটার বা এ ইজ লার্জেস্ট, তখন এটা আমার বড় হবে। আর এ গ্রেটার দেন বি কন্ডিশনে যদি তোমার ফলস হয় কোনো কারণে, তাহলে তখন তুমি বলতে পারি যে আমার বিটা গ্রেটার, তখন বি ইজ গ্রেটার। তাহলে আমরা এখান থেকে কী করে বুঝলাম না, দেখো আমার 7 আছে আর 9 আছে, আমি এখন দেখো কন্ডিশন চেক করছি 7 গ্রেটার দেন 9, তাহলে 7 গ্রেটার দেন 9 কন্ডিশনটা আমার ফলস, আমার এই সেকেন্ড কন্ডিশনটা পড়ে যাচ্ছে, মানে এটা ফলস হয়ে যাচ্ছে। যদি ফলস হয় তাহলে আমি এখান থেকে তোমার কোন পার্টটা আমার ইভ্যালিউট হবে, এক্সপ্রেশন 3টা ইভ্যালিউট হবে। তাহলে এক্সপ্রেশন 3 মধ্যে কী আছে, বি আছে, তাহলে বি এর মধ্যে কী আছে দেখো 9, তাহলে 9টা আমার গ্রেটেস্ট নাম্বার, 9টা আমার গ্রেটার।
আবার যদি আমি নাম্বারটাকে যদি চেঞ্জ করে দিই, এর মধ্যে যদি আমি 9কে রাখি আর বি এর মধ্যে যদি আমি 7কে রাখি, তখন দেখো আমি কন্ডিশন চেক করছি 9 গ্রেটার দেন 7, আমার দেখো কন্ডিশনটা ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে তখন আমার কোনটা বড় হবে, তখন দেখো আমার এটা বড় হবে, তখন কিন্তু এটা হচ্ছে আমার গ্রেটেস্ট বা এটা হচ্ছে লার্জেস্ট। তাহলে আমার এখানে তিনটে এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3। এক্সপ্রেশন 1 যদি তোমার ট্রু হয় তাহলে আমার এটা ইভ্যালিউট হবে, মানে এক্সপ্রেশন 2টা তখন ইভ্যালিউট হবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু আমার তখন বিটা তখন ইভ্যালিউট হবে। তাহলে এই কনসেপ্টটাকে আমরা কীভাবে একটু সিম্পল এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা দেখাতে পারি, না ধরে নেওয়া যাক আমার কাছে দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ ইকলস টু একটা ভ্যালু আছে 10, আর ধরে নাও বি ইকলস টু একটা ভ্যালু আছে ধরে নাও 15। আমি এখন সি একটা ভেরিয়েবল নিচ্ছি, সি ইজ ইকুয়াল টু আমি লিখছি এ গ্রেটার দেন বি যদি হয় কোশ্চেন মার্ক, তাহলে আমার এটা বড় হবে, আর এ গ্রেটার দেন বি যদি তোমার ফলস হয় তাহলে আমার বিটা বড় হবে। তাকে আমি কার ভেতরে রেখেছি, স্টোর করেছি কার ভেতরে, সি এর ভেতরে। তাহলে আমার এ গ্রেটার দেন বি তোমার যদি ট্রু হয় কন্ডিশনটা, তাহলে সি এর মানটা হবে এ, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সি এর মানটা হবে বি। আমি এখন কি করছি, আমি এখন সিটাকে প্রিন্ট এফ করে দিচ্ছি, প্রিন্ট এফ। আমি এখন ডিসপ্লে করছি লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, ডবল কোট শেষ কমা দিয়ে আমি এখন সিটাকে ডিসপ্লে করছি। তাহলে এই হচ্ছে আমার সিম্পল প্রবলেমটা, যে আমি একটা ছোট্ট একটা কোড লিখেছি, যে কোডের মধ্যে আমার দুটো নাম্বারের মধ্যে আমরা গ্রেটেস্ট নাম্বার বের করছি। আমি নাম্বার দুটোকে এখানে কনসিডার করে নিচ্ছি, এর মানটা 10, বি এর মানটা 15। এবার অবশ্যই সেটা ডিপেন্ড করবে ইউজার কি ইনপুট দেবে তার উপর ডিপেন্ড করবে। আমি 10 আর 15 ধরে কাজটাকে আমি দেখাচ্ছি, চেক করছি। তাহলে এখন 10 গ্রেটার দেন 15 কন্ডিশনটা ফলস, কারণ 10 15 থেকে বড় নয়, কন্ডিশনটা ফলস। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সি এর মধ্যে কার ভ্যালু স্টোর হবে, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সি এর মধ্যে কার ভ্যালুটা স্টোর হবে, বি এর ভ্যালু স্টোর হবে, তাহলে এখন সি এর মধ্যে তোমার যদি বি এর ভ্যালু স্টোর হয় তাহলে বি এর মধ্যে ভ্যালু কত আছে, 15 আছে। তাহলে সেই 15টা কি এখন সি এর মধ্যে স্টোর হলো। আমি প্রিন্ট আপ করছি লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু সি, আমাকে কি দেখাবে, আমাকে দেখাবে লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু সি এর ভ্যালু কত আছে, আমার সি এর মধ্যে এখন বি এর ভ্যালুটা তোমার স্টোর হয়েছে, তাহলে 15 আছে এখন সি এর মধ্যে, এখন 15 আছে সি এর মধ্যে, আমাকে দেখাচ্ছে লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু 15। ওকে, আবার যদি আমরা ঘুরিয়ে বলি যে আমি স্যার এখানে, হ্যাঁ হ্যালো, বলছি স্যার এখানে এই লার্জেস্ট নাম্বারটা এত বড় না লিখে মানে এই লেখাটা কত, মানে ওয়ার্ডটা না লিখে শর্টে কিছু লেখা যাবে? ছটা তুমি কি লিখবে বলো, তুমি আমি এখানে একটা মেসেজ লিখেছি, তুমি যা খুশি লিখতে পারো, এই পার্টটা অপশনাল পার্ট, তুমি যা খুশি লিখতে পারো, নাও লিখতে পারো, নাও লিখতে ওটা পারো। ওটা বলছি যদি হ্যাঁ, সি স্টোর না করি তাহলে কি আসবে, তাহলে তাহলে ওই এ গ্রেটার দেন বি ওটাই প্রিন্ট হবে বসবে তো? কোনটা কোনটা প্রিন্ট হয়ে বসবে? যদি যদি বলছি স্যার আমি সির মধ্যে স্টোর না করি হ্যাঁ, আউটপুটটা, তাহলে ওই এ গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক হ্যাঁ ওটা লিখে দেবো এখানে, ওটাই লিখে ওটাই দেবো বলছি। প্রিন্টের মধ্যে, হ্যাঁ লিখে দেবো, তাহলেও ঠিক হবে, আছে স্যার। তাহলেও হবে। তাহলে আর তুই এই লার্জেস্ট নাম্বারটা না লিখতে হবে লেখা না, দাও, আমি পার্সেন্টেজ দিই ওটাই আমি বলছি। লার্জেস্ট নাম্বারটা দেখো আমার মেসেজটার জন্য, আমাকে আউটপুটের সঙ্গে আমাকে দেখাচ্ছে লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু 15। তাহলে এটা দেখানো ভালো না, যদি আমাকে শুধুমাত্র দেখায় 15, ওটা ভালো, কোনটা দেখে আমি ভালোভাবে বুঝতে পারবো যে আমার কিসের আউটপুট এটা। তো লার্জেস্ট অবভিয়াসলি নাম্বার আমাকে ইকুয়াল টু লার্জেস্ট 15। নাম্বার ইকুয়ালস টু 15 দেখানো ভালো। তো হ্যাঁ এই কাজটা কীভাবে করছি দেখো, না আমার এখানে আমি দুটো ভেরিয়েবলকে ধরো ইনপুট নেবো ইউজারের কাছ থেকে, ঠিক আছে। আমি ইন্টিজার এ কমা বি দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। ওকে, আমি প্রিন্টের স্ক্যানএপ করে ইউজারের কাছ থেকে ফার্স্টে ইনপুট নেবো, যে ইউজার তার মতো করে নাম্বার সে এন্টার করবে, তার মতো আমার গ্রেটেস্ট নাম্বার বেরোবে। আমি নিজে কোনো নাম্বারকে আমি ধরবো না, আমি এখানে বলছি যে এন্টার টু নাম্বারস, আমি ইউজারকে দুটো নাম্বারকে ইনপুট দিতে বলছি, এন্টার টু নাম্বারস। তো ইউজার এখন নাম্বারটা ইনপুট দেবে, এই মেসেজটাকে পাওয়ার পর তাকে আমি কী করবো, স্ক্যানএপ করে এ আর বি এর মধ্যে স্টোর করব। আমি এখানে কি করছি, পার্সেন্টেজ ডি, আমি আবার লিখছি পার্সেন্টেজ ডি, লেখার পর ডবল কোট শেষ কমা, কমার পর অ্যাম্পারসেন্ট এ এর মধ্যে স্টোর করলাম, আর অ্যাম্পারসেন্ট বি করে আমি বি এর মধ্যে স্টোর করলাম, ঠিক আছে। সরি, আমি বি এর মধ্যে স্টোর করছি, বি এর মধ্যে স্টোর করার পর আমি এবার কি করব, এবার আমি ওই কন্ডিশনাল অপারেটর দিয়ে আবার চেক করব, সেমিক্লো। ওকে, এবার দেখো লিখছি, আমার দেখো সি আর একটা ভেরিয়েবল, তুই বলছো সি ভেরিয়েবলটা নেবে না, আমি আগে নিয়ে করি তারপর না নিয়ে করব, আগে নিয়ে করি। সি একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমি রেজাল্টটাকে স্টোর করব। আমি এখন লিখছি সি ইকুয়ালস টু এ গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক, এ গ্রেটার দেন বি, আমি এখানে তোমার কোশ্চেন মার্কটাকে অ্যাড করছি, ঠিক আছে, কোশ্চেন মার্ক এ কোলন বি। সিম্পল, আমার তিনটে এক্সপ্রেশন, এ গ্রেটার দেন বি হচ্ছে একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে আরেকটা এক্সপ্রেশন, আর বিটা হচ্ছে আরেকটা এক্সপ্রেশন।
যে আমি এখন কি করছি, আমি এখন দেখাচ্ছি লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু সিটাকে আমি এখন ডিসপ্লে করে দিলাম। লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু, আমি এখন কি করছি, আমি এখন লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি আমি এখন সিটাকে ডিসপ্লে করে দিলাম, কমা দিয়ে সিটাকে ডিসপ্লে করে দিলাম। ওকে, এই আমার প্রোগ্রামটা। তাহলে আমরা লার্জেস্ট নাম্বার বের করতে পারছি। তাহলে এটা আমার রং আছে। হ্যাঁ না না ঠিক আছে, বলো। এটাকে প্রথমে ডিফাইন করেন। এই তো ডিফাইন করেছি। তাহলে স্যার প্রথম লিখুন। হ্যাঁ ডিফাইন করেছি, ঠিক আছে। এবার দেখো কোডটাকে আমি রান করছি। আমাকে দুটো নাম্বার ইনপুট চাইছে, আমি দুটো নাম্বার দিলাম, এখানে 67 দিচ্ছি, আর এটা তোমার ধরো 23 দিচ্ছি। ওকে, এবার আমি ধরো এখানে এন্টার প্রেস করলাম। ওটা কি এন্টার মেরে দিলেন 60 এন্টার, হ্যাঁ এন্টার, সিম্পলি এন্টার। স্পেস মারলে হতো? হ্যাঁ স্পেস মারলেও হতো। তাহলে 67 আর 23 আমি ইনপুট দিয়েছি, এখন লার্জেস্ট নাম্বার আমাকে দেখাচ্ছে 67। ঠিক আছে, যদি আমরা অন্য কম্বিনেশন যদি আমরা ইনপুট নিতাম, যে আমি ধরো ইনপুট নিলাম হয়তো 32, আর সেকেন্ড ইনপুট ধরো তোমার নিচ্ছে তোমার 12, এন্টার প্রেস করলাম, আমাকে কিন্তু দেখো গ্রেটেস্ট নাম্বারটাই আমাকে দেখাচ্ছে, লার্জেস্ট নাম্বারটাই আমাকে দেখাচ্ছে। এবার এটার পরিবর্তে যদি আমি সিটাকে ডিক্লেয়ার না করে, আমি ধরো আমার সি এর কোনো কনসেপ্ট আমি এখানে রাখতে চাইছি না, আমি এই পোর্শনটাকে ধরো না আমি এখান থেকে কাট করে নিলাম, এই পোর্শনটাকে আমি এখান থেকে কাট করে নিলাম, এই পোর্শনটাকে এখানে কাট করে নিয়ে আমি এখানে সি এর জায়গাতে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি। আমি সি এর জায়গায় এই স্টেটমেন্টটাকে আমি পুরোটাকে লিখে দিলাম, তাহলে আমার সিটা দরকার পড়বে না, আমি এখানে পুরোটা লিখে দিই। এবার দেখো কোডটাকে যদি রান করি, এন্টার টু নাম্বার 54 দিয়েছি আর 87 দিয়েছি, 54 দিয়েছি আর 67 দিচ্ছি, সাপোজ 67 দিলাম। এক মিনিট, আমি আবার রান করছি, কানেকশনের সার্ভার কানেকশন গিয়ে দেখাচ্ছে 65 দিলাম একটা, আর 98 দিলাম। আমি এবার এন্টার প্রেস করেছি, একই কাজ করছে, আমাকে 98 দেখাচ্ছে লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্টটা? আর যদি বলো যে লার্জেস্ট নাম্বারটা কেন লিখছি, আমি লার্জেস্ট নাম্বারটা যদি না লিখি, এখানে না লিখলে আমাকে শুধুমাত্র ওই নাম্বারটা দেখাবে, অ্যান্সারটা দেখাবে, তাহলে সেটা কিসের অ্যান্সার আমি দেখে বুঝতে পারবো না। তার জন্য আমি কি করলাম, আমি লার্জেস্ট নাম্বার বলে একটা মেসেজ দিচ্ছি। 54 আর 92 এন্টার দিলে আমাকে 92 দেখাচ্ছে, তো এই 54 আর 92 থেকে আমি তোমার অনেক রকমভাবে আমি তোমার 92টা কিসের অ্যান্সার পাচ্ছি ওটা আমাকে মেনশন করতে হবে তো, যে 92টা কী অ্যাকচুয়ালি। তার জন্য আমরা এখানে একটা ইউজার ডিফাইন একটা মেসেজ দিলাম, সেটা হচ্ছে লার্জেস্ট নাম্বার ইকুয়ালস টু বলে একটা মেসেজ। এটা হচ্ছে আমার বোঝার জন্য একটা মেসেজ, এটা অপশনাল, তুমি দিতেও পারো আবার নাও দিতে পারো, না দিলে কিছু যায় আসে না, দিলে ভালো হয়। ঠিক আছে, দিলে ভালো হয়। তো আমরা এরকমভাবে আমরা কন্ডিশনাল অপারেটরকে নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে কন্ডিশনাল অপারেটরের তোমার তিনটে পার্ট আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি, যে আমার যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমার কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমার এক্সপ্রেশন 2টা ইভ্যালিউট হবে, আর কন্ডিশন যদি তোমার ফলস হয় তাহলে আমার এক্সপ্রেশন 3টা ইভ্যালিউট হবে। এটুকু কনসেপ্ট আমরা এখান থেকে বুঝতে পেরেছি নিশ্চয়ই, যে আমার কন্ডিশনটা কীভাবে ইভ্যালিউট হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি, তাই না? তাহলে যদি কন্ডিশনটা আমার ট্রু হয়, তাহলে আমার কোশ্চেন মার্কের পরে যে স্টেটমেন্টটা আছে, অর্থাৎ কোশ্চেন মার্কের পরে তোমার কোন স্টেটমেন্টটা আছে না, এক্সপ্রেশন 2 বা স্টেটমেন্ট 2, সেটা ইভ্যালিউট হচ্ছে। আর যদি কন্ডিশনটা আমার ফলস হয়, তাহলে আমার কোশ্চেন মার্কের পরে আমার কোলনের পরে যে স্টেটমেন্টটা আছে, অর্থাৎ এক্সপ্রেশন 3, সেটা আমার ইভ্যালিউট হচ্ছে। ওকে, এবার আমরা এর সাথে আমরা আরও অনেক এক্সাম্পল দেখব, এটা আমরা আরও এক্সাম্পল দেখবো, এটা তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখলাম। ধরে নেওয়া যাক আমি এই কন্ডিশনটাকে আমি আবার আরেকবার দেখানোর চেষ্টা। তো ওটা স্যার পার্সেন্টে স্ক্যানএফ মধ্যে পার্সেন্টেজ ডি কমা দিয়ে আপনি মানে এম্পারসেন্ট এ আর বি ইউজ করেন, কি বিটওয়াইজ অপারেটরটা কি কাজ করলে ওখানে বিটওয়াইজ অপারেটর, ওখানে তোমার একটা অ্যাম্পারসেন্ট হিসাবে কাজ করছে, ও তখন কিন্তু অ্যান্ড হিসাবে কাজ করছে না, ও তখন অ্যাম্পারসেন্ট হিসাবে কাজ করছে, ও তখন অ্যাড্রেস অফ অপারেটর, ও তখন কিন্তু বিটওয়াইজ অ্যান্ড নয়, ও তখন অ্যাড্রেস অফ অপারেটর, ওটা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। আমি অ্যাড্রেসের মধ্যে স্টোর করছি, আমরা একটা নাম্বারকে পড়াবেন একটু, কোনটা করাবো? ওই অ্যাড্রেস এন্ড অপারেটরটা। এই যে অ্যাম্পারসেন্ট যাকে আমরা বলি, এর অনেকগুলো নাম আছে, এটাকে কখন আমরা কি বলি, তখন আমরা এটাকে আমরা আগের দিনে পড়ে এসেছিলাম বিটওয়াইজ অ্যান্ড অপারেটর, ওটাই তো জানতাম। আর এই অ্যাড্রেস, এই অ্যাম্পারসেন্টটাকে আবার বলা হয় অ্যাড্রেস অফ অপারেটর।
অ্যাড্রেস অফ অপারেটর। শুধু কি সি এর ক্ষেত্রেই বলা হয় সি এটা এর অ্যাড্রেস ক্ষেত্রে, অফ? হ্যাঁ সি এর ক্ষেত্রে। তাহলে আমাকে সি প্লাস প্লাস আমাকে কিন্তু অ্যাম্পারসেন্ট দিয়ে আমাকে স্ক্যান করতে হয় না। ধরে নাও আমি প্রিন্টএফ দিয়ে, আমি এটা প্রিন্টএফ স্ক্যানে করার সময় কিন্তু বলেছিলাম যে প্রিন্টএফ দিয়ে ধরুন একটা নাম্বারকে আমি এন্টার করছি, এন্টার ওয়ান নাম্বার, আমি ধরুন বললাম যে একটা নাম্বারকে এন্টার করো, আর সেই নাম্বারটাকে আমি তখন স্ক্যান করছি কীরকমভাবে না, স্ক্যানএফ যখন লিখছি তখন ফার্স্টে লিখছি পার্সেন্টেজ ডি। কেন লেখা হয় পার্সেন্টেজ ডি না, আমার এখানে এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার বলে ইন্টিজার পার্সেন্টেজ নাম্বার, ডি হ্যাঁ। লিখি। তার ফরম্যাট স্পেসিফায়ার বা অ্যাক্সেস স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার বলবো বা ফরম্যাট স্ট্রিং বলবো। আর তুমি যে নাম্বারটাকে এন্টার করলে সেই নাম্বারটাকে গিয়ে তোমাকে তো মেমোরিতে এর মধ্যে স্টোর করতে হয়, কারণ যখনই তুমি ইন্টিজার এ ডিক্লেয়ার করেছো তখন কিন্তু মেমোরিতে গিয়ে আমার এর জন্য 2 বাইটের একটা স্পেস রিজার্ভ হয়েছে। এর সাইজটা কিন্তু আমার 2 বাইট, 2 বাইটের একটা স্পেস রিজার্ভ হয়েছে। তাহলে এই 2 বাইটের স্পেসটা আমার ধরুন এর কিন্তু একটা অ্যাড্রেস আছে 2001 হচ্ছে, তাহলে ধরলাম এর মেমোরি অ্যাড্রেসটা, তাহলে তার সাইজটা কিন্তু আমার 2 বাইট। আর ভেরিয়েবলটার নাম কি এ। এখন তুমি ইউজার কাছ থেকে ইনপুট চাইলে ইউজার একটা ইনপুট দিল 5, সেই 5টাকে নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো, আমি মেমোরিতে এর অ্যাড্রেসে রাখবো। এর অ্যাড্রেসটা কত 2001, তাহলে এর অ্যাড্রেসটাকে রেফার করতে গেলাম তখন কি লিখছি অ্যাম্পারসেন্ট এ। অ্যাম্পারসেন্ট এ মানে হচ্ছে অ্যাড্রেস অফ এ, যে আমি নাম্বারটাকে নিয়ে গিয়ে মেমোরিতে অ্যাড্রেস অফ এতে গিয়ে আমি স্টোর করে দিলাম। তুমি যদি 5 ইনপুট দাও তোমার 5টা কিন্তু গিয়ে এখন 2001 অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে। সেই 2001 অ্যাড্রেসটা কার, কোন ভেরিয়েবলটার অ্যাড্রেস না এর অ্যাড্রেস, তুমি কিন্তু এর মধ্যে এটাকে স্টোর করলে, এর অ্যাড্রেসে গিয়ে স্টোর করলে। তার জন্য কিন্তু আমরা স্ক্যানএপে আমরা অ্যাম্পারসেন্ট ব্যবহার করি, তার জন্য স্ক্যানএপে আমরা অ্যাম্পারসেন্ট ব্যবহার করি। ঠিক আছে, ওকে। তো এটা আমরা ভালোভাবে আমরা পড়বো যখন আমরা পয়েন্টার শিখবো, তখন পয়েন্টারে গিয়ে আমরা অ্যাম্পারসেন্ট কি কাজ করে আর স্টার কি কাজ করে সেই কনসেপ্ট আমরা কিন্তু ডিটেলসে দেখবো পয়েন্টার পড়তে গিয়ে সিতে। ঠিক আছে, তা আমি যেটা আমি লিখছিলাম সেটা হচ্ছে যে আমার একটা কন্ডিশন আছে, আমি কন্ডিশনটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তারপরে আমাদের একটা কোশ্চেন মার্ক থাকছে, কোশ্চেন মার্কের পর আমার থাকছে এক্সপ্রেশন 1 কোলন দিয়ে থাকছে এক্সপ্রেশন 2। অ্যাকচুয়াল ফর্মটা তো এটাই হলো তাই না, অ্যাকচুয়ালি ফর্মটা তো আমার এরকমই, যে আমার কন্ডিশন তারপরে হচ্ছে এক্সপ্রেশন 1 তারপরে হচ্ছে এক্সপ্রেশন 2। তো এখান থেকে স্পষ্ট তো আমরা বুঝতে পারলাম যে যদি আমার কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 1টা ইভ্যালিউট করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 1টা ইভ্যালিউট করছিল। আর যদি কন্ডিশনটা আমার ফলস হয়, যদি কন্ডিশনটা আমার ফলস হয় তাহলে কিন্তু এক্সপ্রেশন 2টা আমার ইভ্যালিউট করছে। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আমাদের এক্সপ্রেশন 2টা ইভ্যালিউট করছে। এটুকু আমরা কনফার্ম হয়েছি এতক্ষণ পর্যন্ত, তাই তো? যে আমি একটা যে আমি যে একটা সিম্পল যেটা ডায়াগ্রাম দেখিয়েছি সেখান থেকে আমরা এটুকু কনফার্ম যে আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে, যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 1টা এক্সিকিউট করেছে, আর যদি আমার কন্ডিশন যদি ফলস হয়েছিল তখন আমার কিন্তু এক্সপ্রেশন 2টা আমার এক্সিকিউট করেছে, তাই তো? এটুকু কনফার্ম আমরা বুঝতে পেরেছি। এটা আমার একটা সিম্পল একটা ডায়াগ্রাম, সিম্পল একটা ডায়াগ্রামের থ্রুতে আমরা কিন্তু কন্ডিশনাল অপারেটর কি কাজ করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। ওকে, তো এবার নামটা কেন টার্নারি, টার্নারি নামটা তার রিজনটা আমি আগেও বলেছি এখনও বলছি আবার, সেটা হচ্ছে আমার এখানে দেখো তিনটে, আমি এই কন্ডিশনটাকে আমি ভাবতে পারি একটা অপারেটর, আমি এক্সপ্রেশনটাকে আমি ভাবতে পারি একটা অপারেটর, আমি এক্সপ্রেশন 2টাকে ভাবতে পারি একটা অপারেটর। অপারেটর না ভেবে আমি এখানে ভাবছি অপারেন্ট, সরি অপারেটর বলবে না, এটাকে বলবে অপারেন্ট, এটাকে ভাববে অপারেন্ট। আমি তিনটা অপারেন্ট ভাবতে পারি। অপারেটরটা হচ্ছে কোশ্চেন মার্ক আর কোলন হ্যাঁ অপারেটর। হ্যাঁ, তাহলে আমি তাহলে এই পার্টটাকে আমি একটা অপারেন্ট ভাবতে পারি, এটাকে আমি একটা অপারেন্ট ভাবতে পারি এক্সপ্রেশন 1টাকে, আর এক্সপ্রেশন 2টাকে আমি একটা অপারেন্ট ভাবতে পারি। বা আমি এটাকে একটা এক্সপ্রেশন ভাবতে পারি, আমি এটাকেও একটা এক্সপ্রেশন ভাবতে পারি, আমি এটাকে একটা এক্সপ্রেশন ভাবতে পারি, সেটাও ঠিক। আবার এটাকে আমি একটা স্টেটমেন্ট ভাবতে পারি, আমি এটাকে একটা স্টেটমেন্ট ভাবতে পারি, আমি এটাকেও একটা স্টেটমেন্ট ভাবতে পারি, আবার এটাকেও আমি একটা স্টেটমেন্ট ভাবতে পারি, সেটাও ঠিক। আবার এটাকে আমি একটা ভেরিয়েবল ভাবতে পারি, আমি এটাকেও একটা ভেরিয়েবল ভাবতে পারি, আবার এই এক্সপ্রেশন 2টাকেও আমি একটা ভেরিয়েবল ভাবতে পারি, আবার আমি কনস্ট্যান্টও ভাবতে পারি, কনস্ট্যান্টও ভাবতে পারি, তিনটেকে আমি আবার কনস্ট্যান্টও ভাবতে পারি। ঠিক আছে, তাহলে আমার অ্যাকচুয়ালি কন্ডিশনাল অপারেটর কিন্তু যেভাবে কাজ করছে, যেভাবে আমার কন্ডিশনাল অপারেটর কাজ করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবার আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ইফ এলসের রিপ্লেসমেন্টে আমরা কন্ডিশনাল অপারেটরকে আমরা ব্যবহার করছি। ইফ এলসের এই শুধু বলে রিপ্লেসমেন্টে দেবো এখানটায়, কোনটা বলবো আবার? বলছি যে আমার এখানে তো কন্ডিশন ধরি আমি ইন্ট a ইকুয়াল টু 6 আর b ইকুয়াল টু 5,
কন্ডিশন চেক করছি, যদি এখানে 3টে হয় তখন তার টার্নারি হচ্ছে না সেটা স্যার। আমি বলছি যখন সি ইকুয়াল টু যদি আমি 9 ধরি, তাহলে এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু মানে বি, সরি, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি করলে তখন তো 4টে এক্সপ্রেশন চলে আসছে, মানে 4টে একটা কন্ডিশন একটা এক্সপ্রেশন, মানে না তখন হবে না, কি? আমার তো জেনারেল ফর্ম তো এটা, আমি তো তখন পরে তো আমি এটাকে এক্সটেন্ড করব। আমার এবার পারপাসটা হচ্ছে, তুমি বলছো এবার আমার পারপাসটা হচ্ছে যে আমি 3টে নাম্বারের মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের হ্যাঁ করব। হ্যাঁ, ইয়েস ইয়েস তো স্যার। তখন আমার পারপাসটা, তখন আমাকে তখন এটাকে তো এক্সটেন্ড করতে হবে। তো এক্সটেন্ড করলে আমার তখন তো টার্নারি অপারেটর তো আমাকে ইউজ করতেই হবে। আমি তখন এটাকে এক্সটেন্ড করব, আমি দেখাবো কীভাবে করছি এক্সটেন্ডটা, আমি দেখাবো কীভাবে করছি সেই কাজটা। 3 নাম্বারসের মধ্যে আমি এখন গ্রেটেস্ট নাম্বার বের করব, তাহলে কি আমরা এরকমভাবেই করতে পারবো যেরকমভাবে আমাদের ফর্মটা আছে? এই ফর্মটাই আমরা ইউজ করে কাজ করব, এই ফর্মটাই আমরা ইউজ করে কাজ করব। আমার কাছে 3টে নাম্বার আছে, আমার কাছে এর মান একটা, এর একটা ভ্যালু আছে 5, আমার কাছে বি এর একটা ভ্যালু আছে 6, আর সি এর ভ্যালু ধরো হয়তো 2। আমার এখানে একটা কন্ডিশনস আছে, আমি এখন এই 3টে নাম্বারের মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করব। তাহলে আমরা একসাথে কাজটা না করে, আমি তখন প্রথম প্রথম শিখছি, আমরা আমরা তো একসঙ্গে কাজটা করতে যাব না। প্রথমেই আমরা প্রথমে চেষ্টা করব যে স্যার তো দেখিয়েছে কেমন করে এ আর বি এর মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করতে হয়, তাহলে ফার্স্ট আমরা এ আর বি এর মধ্যে গ্রেটেস্ট নাম্বারটা বের করি না? এ আর বি এর মধ্যে গ্রেটেস্ট নাম্বারটা বের করে তাকে আমি একটা কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, তার সঙ্গে আমি চেক করব সিটাকে, দিয়ে আমি আরটার মধ্যে স্টোর করব। তাহলে আমি এখন একটা ভেরিয়েবল নিলাম ডি বলে একটা ভেরিয়েবল নিলাম, আর ই বলে একটা ভেরিয়েবল নিলাম। ডি আর ই বলে আমি একটা দুটো ভেরিয়েবল আমি নিয়েছি, তাই তো? ডি আর ই বলে দুটো ভেরিয়েবল আমি নিয়েছি। তো আমি এখন দেখো লিখছি ডি ইকুয়ালস টু এ গ্রেটার দেন যদি বি হয় তাহলে আমি বলছি এটা বড়, না হলে বলছি বিটা বড়। আর আমি এখন ই ইকুয়ালস টু লিখছি যে ডি গ্রেটার দেন যদি সি হয় তাহলে ডিটা বড়, না হলে আমার সিটা বড়। এই দুটো লাইন জাস্ট লিখেছি, আমার কিন্তু গ্রেটেস্ট নাম্বার বেরিয়ে গেছে। গ্রেটেস্ট নাম্বারটা কিন্তু আমার ই এর মধ্যে স্টোর হয়েছে। ইটাকে যদি আমি এখন ডিসপ্লে করি আমার কিন্তু গ্রেটেস্ট নাম্বারটা দেখাবে। কীভাবে হলো আমরা, তাহলে এই দুটো কাজকে আমরা কীভাবে করেছি, এটা আমার ফার্স্ট অপারেশন, এটা হচ্ছে আমার সেকেন্ড অপারেশন। এই দুটো অপারেশন করে কীভাবে কাজটা হচ্ছে, এই দুটো অপারেশন করে কীভাবে কাজটা হচ্ছে একটু একটু বোঝবার চেষ্টা করো দেখি কীভাবে কাজটা করলাম আমরা সেপারেটলি, কীভাবে কাজটা করলাম বলো, কীভাবে করলাম কাজটা? এটা সবাই বুঝতে পেরেছো আমি কীভাবে দুটো লাইন লিখেছি, কেন লিখেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো কেন লিখেছি, বলো কেন প্রথমে লিখেছি? আমরা এ আর বি এর মধ্যে চেক করলাম যে কোনটা বড়। হুম, বেশ। চেক করলাম, যদি ধরুন স্যার এটা বড় হলো, হুম, তো এটাকে ডি এর মধ্যে স্টোর করে দিলাম। হ্যাঁ, তারপর আমরা চেক করছি ডি আর সি এর মধ্যে কোনটা বড়। হুম, সেটা আবার স্টোর করে দিলাম ইতে, ইতে তাহলে যেটা বেরোবে তাহলে আমার আলটিমেট আমার গ্রেটেস্ট নাম্বারটা কার মধ্যে থাকবে? ই এর মধ্যে। ই এর মধ্যে। আমি হ্যাঁ, 3টে নাম্বারের মধ্যে চেক করতে চাইছি, এ বি সি। আমার এর মধ্যে নাম্বার আছে, বি এর মধ্যে নাম্বার আছে, সি এর মধ্যে নাম্বার আছে। আমি বললাম যে প্রথমে তুমি এ আর বি এর মধ্যে গ্রেটেস্ট নাম্বারটাকে বের করার চেষ্টা করো। তুমি বললে যে স্যার এ আর বি এর মধ্যে বিটা বড়, তো সেটা কি করে বুঝবো? না তার জন্য ডি ইজ ইকুয়াল টু এ গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক এ কলন বি করলাম। তাহলে এখন এ আর বি এর মধ্যে তোমার যেটা বড় হবে সেটা আমার ডি এর মধ্যে স্টোর হবে, তাই না? তাহলে আমার এ আর বি থেকে তোমার যে নাম্বারটা গ্রেটেস্ট বেরোলো সেই নাম্বারটাকে আমি স্টোর করেছি কার মধ্যে? ডি এর মধ্যে। তাহলে এখন আমি কম্পেয়ারটা কার সঙ্গে কার করবো? সি এর সাথে ডি এর কম্পেয়ার করবো, কারণ এ আর বি এর মধ্যে যে বড় সে তোমার ডি এর মধ্যে স্টোর হয়ে আছে। তাহলে এখন ডি এর সাথে আমি সি এর কম্পেয়ার করবো। তাহলে এখন সি আর ডি এর মধ্যে কম্পেয়ার করছি যে ডি গ্রেটার দেন যদি সি হয় তাহলে ডিটা বড়, না হলে সিটা বড়। তাহলে ডি আর সি এর মধ্যে যে বড় হচ্ছে তাকে আমি কার মধ্যে রাখছি? না ই এর মধ্যে রাখছি। তাহলে আলটিমেট আমার গ্রেটেস্ট নাম্বারটা কোথায় স্টোর আছে? এখন ই এর মধ্যে আছে। তাহলে ইটাকে যদি আমি এখন প্রিন্ট টেপ করি, আমি যদি এখন লিখি প্রিন্ট টেপ পার্সেন্টেজ ডি, যদি আমি এখন ইটাকে ডিসপ্লে করি আমার কিন্তু গ্রেটেস্ট নাম্বারটা বেরিয়ে যাবে। একটু চেক করে নিই আমার এক্সাম্পলের রেসপেক্টে। এ এর মান আছে 5, বি এর মান আছে 6। তাহলে এখন 5 গ্রেটার দেন 6 কন্ডিশনটা চেক হচ্ছে, কন্ডিশনটা ফলস। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে ডি এর মান কি হবে? ডি এর মানটা বি হবে। তাহলে বি এর মধ্যে কি আছে? 6 আছে। তাহলে এখন ডি এর মানটা কত হয়ে গেল? 6। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম? ডি ইকুয়ালস টু 6। ওকে, তারপরে আমি দেখো চেক করছি ডি এর সাথে সিটার। তাহলে ডি এর মানটা হচ্ছে 6 আর সি এর মানটা কত বলা আছে? 2। তাহলে 6 গ্রেটার দেন 2, 6 গ্রেটার দেন 2, দেখো কন্ডিশনটা ট্রু। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ই এর মান কত হবে? ই এর মানটা কি হবে? ডি হবে। তো ডি এর মধ্যে কত আছে? 6 আছে। তাহলে এখন ই এর মধ্যে কি স্টোর হয়ে গেল? 6। আমি এখন প্রিন্ট আপ করছি ইটাকে, তাহলে আমাকে কি দেখাচ্ছে? এখন 6 দেখাচ্ছে, তাই তো? তাহলে 5, 6 আর 2 এর মধ্যে আমার কোনটা বড়? আমার তো 6টাই বড়।
পাচ্ছি, করতে পারছি কাজটা। আমি কন্ডিশনাল অপারেটরে কোনো সিনট্যাক্স আমি ব্রেক না করে করতে পারছি কাজটা। আমার এই সিনট্যাক্সটা ফলো করে কাজটা করা গেল, যেটা আমি এখানে লিখেছিলাম সেই সিনট্যাক্সটা ফলো করে আমার কাজটা করা গেছে, এটাকে ফলো করে কাজটা করা গেছে। 3টে নাম্বারের মধ্যে হ্যাঁ স্যার। গেটেস্ট নাম্বার। হুম, হ্যাঁ স্যার। তাই তো? তাহলে আমরা 3টে কেন, তোমাকে যদি এবার বলতাম যে 4টে নাম্বারের মধ্যে গেটেস্ট নাম্বার বের করবে, তুমি কিন্তু এই সিনট্যাক্সটা ফলো করে এরকমভাবে তুমি কিন্তু করতে পারতে। তখন 3টে ইকুয়েশন হতো স্যার, 3টে। তখন 3টে, তখন আমার তোমার, আমি এ বির মধ্যে চেক করতাম কে বড়, আমি সিডির মধ্যে চেক করতাম কে বড়, এবার এ বি থেকে তোমার যে বড় এসছে তার সঙ্গে চেক করতাম সি আর ডি এর থেকে তোমার যে বড় এসছে তাদের মধ্যে তোমার যে বড় হতো তাকে বলতাম বড়, তাই না? তাকে বলতাম বড়। তো বেসিক্যালি আমি 3টে নাম্বার পর্যন্ত আমরা কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা চেক করব। কারণ তারপরে যদি আমাদের আরও বেশি নাম্বার আসে, যে 5টা নাম্বারের মধ্যে আমাকে চেক করতে হবে বা 10টা নাম্বারের মধ্যে চেক করতে হবে, তখন কিন্তু আমরা কন্ডিশনাল অপারেটর বা ইফেল স্টেটমেন্ট ব্যবহার না করে আমি তখন সিম্পলি তখন আমরা সেই কাজটাকে সলিউশনস করব, অ্যারে দিয়ে আমরা সলভ করব। তো সেটা আমরা পরে শিখবো, যে মাল্টিপল নাম্বারস নিয়ে যখন কাজ করব তখন সেক্ষেত্রে আমরা অ্যারেটা কিন্তু কি জিনিস অ্যারে অ্যারেটা? বলবো এখন বলে কিছু বুঝতে পারবো। ম্যাট্রিক্স কি? হ্যাঁ, ম্যাট্রিক্স 2D অ্যারেটাকে ম্যাট্রিক্স বলা হয়, 2D অ্যারেটাকে ম্যাট্রিক্স বলা হয়। তো আমরা বলবো, আমরা আসবো সেই কনসেপ্টে, এখন থেকে আমি বলছি না, আমি বলবো সেই কনসেপ্টে আসবো। তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম সবাই বুঝতে পেরেছো কীভাবে কাজ করছি? এতক্ষণ পর্যন্ত কি বললাম সেটা সবাই বুঝতে পেরেছো? আমি এখানে হ্যাঁ স্যার। এই কোডটাকে আমি একটু একটু লেখার চেষ্টা করছি। এন্টার 3 নাম্বারস, আমি এখানে আরেকবার স্ক্যান করছি, কমা দিয়ে অ্যাম্পারসেন্ড সি, আমি এখানে পার্সেন্টেজ ডিটাকে আবার অ্যাড করলাম, এখানে অ্যাড করলাম। এবার আমাকে এই কাজগুলো একটু করে করে দিই আমরা। আমি এখানে আলটিমেট ইটাকে লিখবো, লার্জেস্ট নাম্বার। আমি এখন লিখছি সি ইকুয়ালস টু এ গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক এ কোলন বি, ওকে। আর ডি ইকুয়ালস টু আমি এখন সি আর ই এর মধ্যে কম্পেয়ার করব, ইকুয়ালস টু সি গ্রেটার দেন যদি ডি হয় কোশ্চেন মার্ক, তাহলে সিটা বড়, না হলে ডিটা বড়, ওকে। সি আর ডি এর মধ্যে কম্পেয়ার হয়ে গেল আমার। আমি এখন কি করছি, ইটাকে ডিসপ্লে করে দিচ্ছি। ঠিক আছে, চলো। এখানে তাহলে কি হবে তো? এর আগে ডি হবে তো স্যার ওটা? কোনটা? সি ইকুয়াল কেন ডি হবে? সি ইকুয়াল সি গ্রেটার দেন ডি করেছি। ডি এর মধ্যে তো আমি স্টোর করব নাকি যে এর বিটাকে? এই তো এ আর বি এর মধ্যে যে বড় তাকে আমি তোমার সি এর মধ্যে স্টোর করেছি। তাহলে এখানে তোমার এটাকে ডি নেবো, হ্যাঁ হ্যাঁ, স্যার বলছি আমি হুম, এটাকে ডি নেবো, ঠিক বললাম তো স্যার? এটাকে ডি নেবো, ঠিক আছে, এটাকে ডি নেবো। আর এটাকে আমি তাহলে ডি আর সি এর মধ্যে এবার কম্পেয়ার করছি। এবার দেখো ঠিক আছে, তাই না? এটাকে জাস্ট আমি ডি করলাম, আমি ডি এর মধ্যে স্টোর করছি আর সি আর ডি এর মধ্যে কম্পেয়ার করছি। এবার দেখো ঠিক আছে, এবার দেখো রান করছি কোডটাকে। এন্টার 3টে নাম্বার ইনপুট করছি, ওকে। দেখো এন্টার প্রেস করলাম, হয়েছে? ঠিক আছে, তাহলে গেটেস্ট নাম্বার বের করতে পারছি আমরা, এবার তোমাকে আমি বললাম যে একটা নাম্বারকে আমি চেক করব ইভেন না অড নাম্বার বাই ইউজিং কন্ডিশনাল অপারেটর। আমি তোমাকে বললাম যে রাইট এ প্রোগ্রাম, মডিউল অপারেটর লাগবে। হ্যাঁ, সে তো অবশ্যই লাগবে। আমি তোমাকে বললাম যে রাইট এ প্রোগ্রাম টু চেক whether a number is even or odd by using conditional operator, ওকে। তো তখন আমরা কাজটা কন্ডিশনাল অপারেটর দিয়ে কি হবে, ওয়ার্ক মানে রাইট এ প্রোগ্রাম। ও আচ্ছা, তাহলে আমরা কাজটা কিভাবে করব, এটা বললে আমরা কাজটা কিভাবে করব? প্রথম কাজ কি, আমাকে নাম্বারটাকে, যে নাম্বারটা আমি ইভেন না অড চেক করতে চাইছি, সেই নাম্বারটা ফার্স্ট আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। এটা আমার ফার্স্ট কাজ, তাই তো? এটা আমার ফার্স্ট কাজ। ইনপুট নেওয়া হলো,
তারপরে ইনপুট নেওয়ার পর কি করব আমরা? ফার্স্ট আমি একটা নাম্বারকে আমি ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিলাম, তারপরে কি করব? স্যার এভাবে হবে কি? বলো, তুমি বলো কিভাবে হবে বলো। স্যার আমরা একটা অন্য একটা আরেকটা ভেরিয়েবল নেবো n ছাড়া, হুম তারপর ওটার মধ্যে স্যার রিমাইন্ডারটা বার করবো, মানে n মডিউল বাই 2 হুম করবো। হুম তারপর স্যার ওই কন্ডিশনটা লাগাবো স্যার। আমার ধরো n ইজ ইকুয়াল টু 5 আছে, তুমি বলছো যে a ইকুয়ালস টু n মডুলার ডিভিশন 2 করব। এটা হয় 0 আসবে না হয় 1 আসবে। 0 আসবে নাহলে 1 আসবে, এর মধ্যে এর ভ্যালুটা বেশ আসুক, 0 বা 1 আসবে। তো এই দুটো আমাদের এক্সপ্রেশন 2 ও আমার এক্সপ্রেশন 3 হয়ে গেল। হ্যাঁ তো এক্সপ্রেশন 1 টা লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো এক্সপ্রেশনে? সি লিখবো কি? হুম সি না, এটা এখানে আপনি এ নিয়েছেন তো এ হবে। হ্যাঁ, তাহলে এক্সপ্রেশন 1 এ এ বলছো কোশ্চেন মার্ক, এটা লিখে কোশ্চেন মার্ক, এবার স্যার 0 কোলন 1। ইভেন ও ইভেন অর অড লিখবো না স্যার? ইভেন আর ওই ডট দিয়ে ক্লোন দিয়ে। তাহলে আমরা এত কিছু ভাবছি কেন? ধরো না আমি এরকমভাবে না ভেবে, আমি যদি ধরো এরকমভাবে ভাবি যে আমার ধরো নাম্বারটা আছে, নাম্বারটা ধরো না 5, আমি এখন এরকমভাবে ভাবছি দেখো যে যদি নাম্বারটাকে 2 দিয়ে মডুলার ডিভিশন করে যদি আমার 0 চলে আসে, আমার ধরো একটা কন্ডিশন দিলাম যে আমার এটা কন্ডিশন, যদি আমার 0 চলে আসে তাহলে তখন নাম্বারটা কি নাম্বার হবে? ভাগ করে যদি মিলে যায়, আমার ভাগসে যদি তোমার 0 আসে তাহলে Even নাম্বারটা number হবে। ইভেন নাম্বার হবে। Even number। তাহলে আমি এখানেই প্রিন্ট করে দিই না, প্রিন্ট এফ ইভেন নাম্বার, ওকে, কোলন কোলন ওখানে কোলন দিয়ে এখানে কি করবো এবার? প্রিন্ট এফ, যদি ফলস হয় কন্ডিশনটা, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে নাম্বারটা কি নাম্বার হবে? অড নাম্বার হবে। আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি অড নাম্বার, এই তো হয়ে গেল, এই তো গল্প শেষ, সিম্পল, তাই না? তাহলে আমার এটা হচ্ছে কন্ডিশন, আমার এটা হচ্ছে এক্সপ্রেশন 2, আর এটা হচ্ছে আমার এক্সপ্রেশন 3 বা এক্সপ্রেশন 1 এক্সপ্রেশন 2 বলতে পারো, তাই তো বলতে পারি। দেখো সিম্পল, কিন্তু দেখো কাজটা হয়ে যাবে, আমাকে কিছু ভাবতেই হবে না, আমাকে আর কিছু ভাবতেই হবে না। দেখো চলে যাই আমরা কোডটাকে রান স্যার? করতে। হুম স্যার একটু হোয়াইট বোর্ডে নিয়ে যাবেন? হুম বলছে ফার্স্টটা কি স্যার কন্ডিশন বলবো না এক্সপ্রেশন 1 বলবো? আমি কন্ডিশনও বলতে পারি, আমার এখন কি এটা, এটা এখন কি দেখেন কন্ডিশন। কন্ডিশন, তাই এই কন্ডিশনটাকে আমার কন্ডিশনাল, আমার এক্সপ্রেশন তো ডিফারেন্ট টাইপের হতে পারে, আমার কন্ডিশন টাইপের কোনো এক্সপ্রেশন হলে তখন আমি কন্ডিশনাল এক্সপ্রেশন বলতে পারি। তুমি এখানে বলো এটাকে কন্ডিশনাল এক্সপ্রেশন বলো, তাহলে তোমার এক্সপ্রেশন বলা হলো, আমার কন্ডিশনটাও বলা হলো, দুটোই বলা হলো, বলতে পারি তো এবার কন্ডিশনাল এক্সপ্রেশন বলতে পারি তো? হ্যাঁ স্যার। তাহলে দুটোই সব হলো, তোমারটা বলা হলো আমারটাও বলা হলো, কন্ডিশনাল এক্সপ্রেশন, ওকে। তাহলে এখন আমরা এটাকে যদি দেখানোর চেষ্টা করি যে এন্টার দ্য নাম্বার, আমি দেখো এর মধ্যে ইনপুট নিয়েছি, আমি ধরো এ না করে এন করে দিচ্ছি, আমাদের অ্যাজ পার আওয়ার এক্সাম্পল আমরা এটাকে এন এর মধ্যে স্ক্যান করলাম। আমি এখানে প্রিন্টে একবারে লিখবো ওখানে যে এন, একটা ব্র্যাকেট দিয়ে এটা কন্ডিশনটাকে লিখি, এন গ্রেটার দেন, যদি এন গ্রেটার দেন বলছি সরি, এন মডুলার ডিভিশন 2 ডাবল ইকুয়ালস টু যদি 0 হয় দেন কোশ্চেন মার্ক, ওকে। এবার কি লিখবো? প্রিন্ট এফ ইভেন নাম্বার, তাই না? প্রিন্ট এফ কী করছি এখানে, প্রিন্ট এফের মধ্যে কী লিখছি? ইভেন নাম্বার। স্যার পার্সেন্টেজ দেখেন না, দিস ইজ দিয়ে দিন স্যার, একটা মেসেজ দিয়ে দিন, তাহলে দেখতে ভালো লাগবে। পার্সেন্টেজ বলো 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 বলো, কী বলছো বলো? পার্সেন্টেজ, এখানে তো স্যার লার্জেস্ট, মানে হ্যাঁ এটা তো ইভেন অর অড বলছেন তো, হ্যাঁ, তাই জন্য বলছে তাহলে পার্সেন্টেজ দিয়ে রাখে স্যার, দিস ইজ দিয়ে ইভেন অড, একটা মেসেজ বলছে স্যার, পার্সেন্টেজ দিয়ে বেশ, রাখে দিস ইজ দিয়ে এটা ঠিক তাহলে বললাম তাহলে স্যার ভাই? তাহলে এরকম লিখি পার্সেন্টেজ ডি ইজ ইভেন নাম্বার, এটা হবে স্যার। পার্সেন্টেজ ডি ইজ ইভেন নাম্বার দিয়ে এবার কী করবো? কমা দিয়ে এবার এনটাকে ডিসপ্লে করে দেবো, এবার হবে তো? আর একটু ভালো হলো দেখো, আর একটু দেখো ভালো করে দিলাম, তাই না? কোন নাম্বারটা ইভেন সেটাও বলে দেবে তোমাকে, মানে আমি এনটাকেও ডিসপ্লে করে নিচ্ছি এখানে, আর এর পাশে আমি দিচ্ছি এটা হচ্ছে অড নাম্বার, পার্সেন্টেজ ডি ইজ অড নাম্বার, সেটা এন নাম্বারটাই অড, কখনো সে অড হবে কখনো সে ইভেন হবে, তাই না? হয়ে গেল, কাজ কমপ্লিট, তাই না? কাজ কমপ্লিট, দেখো। স্যার শেষে একটা হুম, শেষে এটা ওই সেমিকোলনটা দিয়ে নিই,
সেমিকোলনটা দিইনি, ঠিক বলেছো, সেমিকোলনটা দিইনি বলে আমাকে সিনট্যাক্স এরর দেখিয়েছে। সেমিকোলনটা না দিলে স্যার ওটা একটা লজিক লজিক সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর, ওটা একটা ফুল সিনট্যাক্স, স্টপ বলতে পারি। সিনট্যাক্স এরর, হ্যাঁ, ফুল স্টপের মতো কাজ করে, মানে এন্ড অফ দ্য স্টেটমেন্ট। রান টাইম এরর দেখাবো, রান টাইম এরর দেখাবো। এন্টার দ্য নাম্বার, নাম্বার দিলাম 5, এন্টার। 5 ইজ অড নাম্বার, ঠিক আছে, ভালো লাগে না দেখতে আমার এটা? পার্সেন্টেজ ডি ইজ ইভেন নাম্বার করেছি বা পার্সেন্টেজ ডি ইজ অড নাম্বার করেছি, তো আমাকে কোন নাম্বারটা ছিল আমাকে দেখাচ্ছে, নাম্বারটা আমাকে ডিসপ্লে করছে। আর ধরুন যদি আমি আবার একটা ইভেন নাম্বার দিয়ে যদি এটা এন্টার করি, যে 64, এন্টার, আমাকে দেখাচ্ছে 64 ইজ ইভেন নাম্বার। ঠিক আছে, বোঝা গেল? কনসেপ্টটা বোঝা গেছে? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যদি আমি তোমাকে বলতাম যে আহ, যে আমরা তার মানে এখন একটা জিনিস ছোট করে বলবেন স্যার, যেখানে স্যার প্রিন্টএফ দিয়েছেন ওখানে ডবল এন্টার দ্য নাম্বার কোলন দিয়ে ডবল দুটো 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 ফুল স্টপ দিয়েছেন, ওখানে তিন চারটে যত ইচ্ছা দিতে পারি? কোনটা ফুল স্টপ দিয়েছি? ওই এন্টার দ্য নাম্বার কোলনের পরে হ্যাঁ প্রিন্টএফ হ্যাঁ 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 হ্যাঁ, এটা তোমার মেসেজ তো, তুমি এখানে সাব ব্যাংক যা লিখবে তাই দেখাবে, তাই বলছি, ঠিক আছে? ঠিক আছে, যত বলুন। খুশি তুমি ফুল স্টপ দাও না, এখানে দেখাচ্ছে তো, দেখতে ভালো লাগবে আমার, ওই জন্য দুটো ফুল স্টপ দিয়েছি, ঠিক আছে? সাব ব্যাংক যা লিখবে তাই আসবে, কোনো সমস্যা নেই। আমরা আরেকটা এক্সাম্পল দেখবো কন্ডিশনাল অপারেটর দিয়ে। আমার কন্ডিশনাল অপারেটরের বেসিক্যালি আমরা সেটাকে টার্নারি অপারেটর বলছি কেন, সেটা আমরা দেখতে পেলাম। আর আমরা বেসিক্যালি কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা কি করতে পারছি না, বেসিক্যালি আমরা ডিসিশন মেক করতে পারছি, আমরা বেসিক্যালি ডিসিশন মেক করতে পারছি কন্ডিশনাল অপারেটরের হেল্প নিয়ে। আর কন্ডিশনাল অপারেটর তোমার তিনটে অপারেন্টের উপর কাজ করে বলে এর নামটা হচ্ছে টার্নারি অপারেটর। আর এই কন্ডিশনাল অপারেটরের যে বিহেভিয়ারটা অনেকটা সিমিলার ইফ এলসের মতন। সিতে ইফ এলস বলে একটা স্টেটমেন্ট আছে, আমরা আমরা ডিসিশন মেকিং করতে গিয়ে আমরা দেখবো ইফ এলস বলে একটা স্টেটমেন্ট আছে, সেই ইফ এলসের স্টেটমেন্টের মতন অনেকটা কাজ করে আমার এই কন্ডিশনাল অপারেটর। ইফ এলসটাও কিন্তু আমাদের সিতে একটা ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ওকে, তো আমরা তার সিনট্যাক্স দেখলাম, কন্ডিশনাল অপারেটর আমরা সিনট্যাক্স দেখলাম, আমরা তার দিয়ে কাজ করলাম। ধরে নাও আমার এরকম একটা কন্ডিশন থাকতেই পারে যে যদি কোনো পার্সনের, ধরে নাও হয়তো এটা কোনো পার্সন, তার যদি এজ যদি 18 বছরের বেশি হয় বা সমান হয়, তাহলে সে হয়তো আমার কোনো ভোট দিতে পারবে, ইলেকশনে ভোট দিতে পারবে, তাই তো, মানে এলিজেবল ফর ভোটিং। আর যদি কোনো পার্সনের এজ যদি তোমার বিলো 18 হয়, মানে 18 কম হয়, তাহলে সে কিন্তু নট এলিজেবল ফর ভোটিং। তো আমরা এরকম একটা আমরা কন্ডিশনাল অপারেটর দিয়ে এরকম একটা কাজ করার চেষ্টা করছি, কাজ করতে যাচ্ছি। যদি বয়সটা 18 থেকে বেশি হয় বা সমান হয়, তাহলে আমরা তাকে বলবো যে হ্যাঁ ইউ আর এলিজিবল ফর ভোটিং। আর যদি কোনো পার্সনের এজ যদি তোমার 18 থেকে কম হয়, আমি তাকে বলবো যে নট এলিজিবল ফর ভোটিং। এই কাজটা আমরা করতে চাইছি, খুব সিম্পল একটা কাজ, খুব সিম্পল একটা কাজ। তো সেটাকে আমরা একটা সিম্পল লাইনে, সিঙ্গেল লাইনে আমরা এরকমভাবে দেখাতে পারি। তাহলে আমাকে কোনটা ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে? এজটাকে ইনপুট নিতে হবে, এজটাকে আমাকে ইনপুট নিতে হবে, তাই না, ইউজারের কাছ থেকে? স্ক্যানার স্ক্যানার আমরা প্রিন্টএফ স্ক্যানআপ করে কী করে ইনপুট নিতে হয় এজটাকে আমরা সেটা জানি। আমি ধরো এজটাকে ইনপুট নিয়ে আমি এজ ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। আমি এখন সেই লাইনটা লিখছি যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কন্ডিশনটাকে চেক করি, যে এজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু যদি 18 হয়, এটা আমার কাছে কন্ডিশন। তাহলে কোশ্চেন মার্কের মধ্যে আমরা কি লিখছি? প্রিন্টএফ আমি এখানে লিখছি যে ইউ আর এলিজিবল ফর ভোটিং। ওকে, সেমিকোলন দেবো না, এখানে দেবো কোলন। আর যদি কন্ডিশনটা ফলস হয়, তাহলে প্রিন্টএফ করছি নট এলিজিবল, নট এলিজিবল, সেমিকোলন। এই কাজটা করলে আমরা ওটাকে খুব মানে ভালোভাবেই করতে পারবো। আমার দেখাবে এজ বেশি হলে কম হলে তার রেসপেক্টিভ যা ভ্যালু দেখানোর কথা সেটা আমাকে দেখাবে, তাই তো? ইয়েস অর নো? দেখাবে আমাকে। এবার আমি এখানে একটা সিম্পল একটা কোড দেখাচ্ছি, তার আউটপুটটা কী হয় তোমরা আমাকে বলবে। ধরে নাও আমার ইন্টিজার a ইকুয়ালস টু 5 আছে আর b একটা ভেরিয়েবল আছে। আমি এখানে লিখেছি b ইকুয়ালস টু, ভালো করে কোডটা বুঝবে, a ডবল ইকুয়ালস টু 5 কোশ্চেন মার্ক 3 কোলন 2
সেমিক্লোন, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে বি। এই কোডটাকে যদি আমি এক্সিকিউট করি আমার আউটপুট কি হবে তোমাকে দেখে বলতে হবে, তুমি তো রান করে দেখে বললে হবে না, তোমাকে এই কোডটাকে দেখে বলতে হবে যেটার ভ্যালু কি আসবে, এটার আউটপুট কি আসবে। ভালো করে কোডটা দেখো, দেখে আমাকে বলো আউটপুট কি আসবে। খুব সহজ, খুব সহজ কোশ্চেন। এটাকে আউটপুট ফাইন্ডিংস বলে, হ্যাঁ এটাকে আউটপুট ফাইন্ডিংস বলে সিতে। আমাকে কোড দিয়ে দেবে, দিয়ে আমাকে বলবে যে ফাইন্ড আউটপুট, আউটপুটটা বের করতে বলবে, এটাকে আউটপুট ফাইন্ডিংস বলা হয় সিতে। এতক্ষণ সময় লাগছে এটা বলতে, এ কি গো? ট্রু বা ফলস কিছু হবে ওটা বলছে। আমি আমি কি কাকে দেখিয়েছি, আমি বি এর ভ্যালু জিজ্ঞেস করেছি তো, প্রিন্টএফ কাকে করেছি, প্রিন্টএফ কাকে করেছি বিটাকে, তাহলে বি এর ভ্যালু কত আসবে এখানে। এটাতে এখানে ডবল ইকুয়াল টু তাহলে কম্পারিজন অপারেটর একটা নতুন অপারেটর আনবে। আমি যে কন্ডিশন চেক করার জন্য যে সবসময় যে আমি গ্রেটার দেন লেস দেন ব্যবহার করবো তা তো নয়, আমার তো গ্রেটার দেন লেস দেন, গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু, ডবল ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু সবাই তো আছে অ্যাজ এ কন্ডিশন আমার কম্পারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটরের মধ্যে পড়ে। তো এটা আমরা, এটা কি আসবে, কি স্যার? 3 আসবে। তাহলে তোমাকে বলছো যে এটা আউটপুট দেখাবে 3, এটা বলছো আউটপুট দেখাবে 3। দুটোই তো স্যার আপনি হুম? বি ইকুয়াল টু না স্যার 3 আসবে 3 আসবে 3 আসবে, তাহলে এতক্ষণ সময় লাগছে হ্যাঁ। কেন? না আমার 3 আসবে। এর মানটা 5 বলা আছে, আমি কন্ডিশন এই যদি চেক 5 করছি হয়, যে এ তাহলে যদি তো 5 true হয় হবে, 5 না হলে true তাহলে হবে। কন্ডিশনটা ট্রু হলে কোনটা হয়, আমার বি এর ভ্যালু কোনটা হবে, 3 হবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আমার বি এর ভ্যালু কি হবে, 2 হবে। তাহলে আমার এখন এর মানটা 5, আমি চেক করছি যে 5 ডবল ইকুয়ালস টু 5 কিনা, কন্ডিশনটা তো ট্রু। তো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে বি এর মানটা কি হবে, 3 হবে। এই যে 3 দেওয়া আছে আমার এক্সপ্রেশন 2, তো বি এর মানটা এখন 3 দেখাবে, তাই না? তাহলে ঠিক আছে। তাই না, এটা তো সিম্পল কনসেপ্ট। দেখো আমি ওই জন্য একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে বোঝার জন্য যে কীভাবে আমরা কাজটা করতে পারছি। এবার আমরা কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা 3 নাম্বারসের মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করব, একটু অন্যভাবে, হ্যাঁ একটু অন্যভাবে আমরা 3 নাম্বারসের মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করব বাই ইউজিং কন্ডিশনাল অপারেটর। সেই কাজটা কীভাবে করতে পারি একটু দেখি। স্যার 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 স্যার, এখানে স্যার কম্পারিজন দিলে কম্পারিজন না দিয়ে কম্পারিজন না দিয়ে যদি এটাকে ডবল ইকুয়াল টু তাহলে তো আরো সুবিধা হতো আমাদের বুঝতে এটাই স্যার। তো ডবল ইকুয়ালস তো দেওয়া আছে, তো এই যে এ ডবল ইকুয়ালস টু 5 তো দেওয়া আছে। ডবল ইকুয়াল ডবল ইয়ে ডবল ইকুয়াল সরি ভুল হলো হচ্ছে আমার গ্রেটার দ্যান। না আমার তো আমি কেন দেবো এটা, আমি আমার যাও যখন যেমন পারপাস থাকবে আমি তখন তেমন দেবো। আমি তোমাকে বলেছি এই কোডটার আউটপুট কী হবে, তো এটা ডবল ইকুয়ালস টু তোমার দেওয়া আছে, তোমাকে তো এটা বুঝতে তো কোনো সমস্যা নেই যে 5টা 5-এর সঙ্গে সমান কিনা। হ্যাঁ সমান, তাহলে ট্রু কন্ডিশনটা যদি ট্রু হয় আমার সেকেন্ড পার্টটা ইভ্যালুয়েট করবে, তাহলে তখন তোমার 3টাকে স্টোর হবে বি এর মধ্যে। আর যদি তোমার ওখানে যদি 6 থাকতো তখন তোমার বি এর মানটা তখন কি আসতো, 2 আসতো, আমার এই এক্সাম্পলের রেসপেক্টে, তাই না? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হুম। আমরা আরেকটা ভাবে 3 নাম্বারসের মধ্যে গ্রেটেস্ট নাম্বার বের করতে পারি। ধরে নাও, এটা বুঝতে পারছি কিনা দেখো, ধরে নাও আমার 3টে নাম্বার আছে, এ ইকুয়ালস টু 6, বি ইকুয়ালস টু 5 আর সি ইকুয়ালস টু 2। এরকম ধরনের একটা 3টে ভ্যালু আছে 3টে ভেরিয়েবলের মধ্যে। ফর এক্সাম্পল নিয়েছি ভ্যালুটা, আমি এখন লিখছি আমার ধরে নাও বিগ বলে একটা ভেরিয়েবল আছে, বিগ বলে একটা ভেরিয়েবল আছে, বিগ ইকুয়ালস টু ধরো কোশ্চেন মার্ক। আমি এখন বিগটাকে বের করবো এখান থেকে। আমি দেখো লিখছি বিগ ইকুয়ালস টু এ গ্রেটার দেন বি যদি হয় কোশ্চেন মার্ক। আমি আর একটা কন্ডিশন চেক করছি যে এটা কি সি এর থেকেও বড়, এটা বি এর থেকে বড় ঠিক যদি হয় আমি আবার চেক করছি যে এটা কি সি এর থেকে বড়। যদি এটা সি এর থেকে বড় হয় তাহলে আমি বলতে পারি তো এটা বড়, না হলে বলতে পারবো আমার সিটা বড়। এই পর্যন্ত ঠিক আছে? হুম হ্যাঁ স্যার ঠিক আছে। হুম। আমি 3টে নাম্বারের মধ্যে এটাকে বড় প্রমাণ করতে গেলে আমাকে এটাকে বি এর থেকেও বড় হতে হবে, এটাকে সি এর থেকেও বড় হতে হবে, ইয়েস অর নো হতে হবে, তবেই বলতে পারবো এটা বড়। তো এটা বি এর থেকে বড়, এটা বি এর থেকে বড় আর এটা তোমার সি এর থেকে তোমার ধরো বড় নয়,
তাই তখন তোমার কোনটা বড় হবে? তখন তোমার সি বড় হবে, তখন তোমার সি বড় হবে। এটা বি এর থেকে বড় কিন্তু এটা তোমার সি এর থেকে বড় নয়, তা তোমার তখন কোনটা বড় হবে? তখন তোমার সিটা বড় হবে। সি স্যার। তাহলে আমার এখানে দেখো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশন। তাহলে আমার প্রথমে এই কন্ডিশনটা ফার্স্টে চেক হবে, যদি ট্রু হয় তাহলেই তোমার এই পার্টে আসবে, ট্রু হলেই এই পার্টে আসে। তাহলে এই পার্টটা যদি তোমার ট্রু হয়, সেকেন্ড কন্ডিশন যদি তোমার ট্রু হয়, তখন তোমার এটা বড়, তখন তোমার এর মানটাকে কার মধ্যে স্টোর হবে? বিগের মধ্যে স্টোর হবে। আর এই কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা ফলস যদি হয়, তখন তোমার সি এর মানটাকে তখন বিগের মধ্যে স্টোর হবে, তখন সি এর মানটা, তাই না? যদি আমার প্রথম কন্ডিশন যদি ট্রু হয়, সেকেন্ড কন্ডিশন যদি তোমার ট্রু হয়, তখন তোমার এর মানটা গিয়ে বিগের মধ্যে স্টোর হবে। আর যদি আমার প্রথম কন্ডিশনটা ট্রু হয়, সেকেন্ড কন্ডিশনটা ফলস হয়, তখন তোমার সি এর মানটা গিয়ে আমার কিন্তু বিগের মধ্যে স্টোর হচ্ছে। তার সাথে আমি অ্যাডিশনালি আমি এবার লিখছি কোলন, কোলন দিয়ে আমি এবার লিখছি যদি বিটা গ্রেটার দেন সি হয়, এটা বি এর থেকে বড়, আবার বিটা সি এর থেকে বড়, তখন তাহলে কোনটা বড় বলবো? এ বি এর থেকে বড়, আবার বিটা বা সি এর থেকে বড়, তখন কোনটা বড় হবে? বি স্যার, বি বি। তাহলে বি না হলে তোমার সি, দিয়ে আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমার তিনটে নাম্বারের মধ্যে তুমি যেমন খুশি নাম্বার তুমি যদি ইনপুট করো, তোমার কিন্তু তিনটে নাম্বারের মধ্যে গ্রেটেস্ট নাম্বার তোমার কিন্তু বিগের মধ্যে স্টোর হবে। তুমি যদি বিগটাকে প্রিন্ট করো না, তোমার কিন্তু সবসময় তোমাকে গ্রেটেস্ট নাম্বারটাই দেখাবে যদি তুমি বিগটাকে প্রিন্ট করো। তাহলে এখানে আমরা মাল্টিপল কন্ডিশনাল অপারেটরকে আমরা কি করেছি? ক্যাসকেডিং করেছি, বা মাল্টিপল কোলন, এই যে তোমার যে কোলন যে অপারেটরটা, এই কোশ্চেন মার্ক অপারেটর আর কোলন অপারেটরকে আমরা কী করেছি? ক্যাসকেডিং করেছি। এরকমভাবে ক্যাসকেডিং করে আমরা কিন্তু একটা সিঙ্গেল লাইনে আমি গ্রেটেস্ট নাম্বারটাকে বের করতে পারছি। আগে তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি তো গ্রেটেস্ট নাম্বার বের করে দিয়েছেন দুটো লাইনকে লিখে, আমি এখন চাইছি যে একটা লাইন লিখে আমি গ্রেটেস্ট নাম্বারটাকে বের করব। আমি এখানে ক্যাসকেডিং ইউজ করব, আমি মাল্টিপল টাইমস আমি এখানে গ্রেটার দেন ইউজ করব, আমি মাল্টিপল টাইমস আমি এখানে তোমার কোলনটাকে ব্যবহার করব। তাহলে এই ক্যাসকেডিং করেও কিন্তু আমরা গ্রেটেস্ট নাম্বারটাকে বের করতে পারি এক লাইনে। ওকে, তাহলে এখন যদি আমরা এই কোডটাকে যদি লেখার চেষ্টা করি, ধরুন আমার এখানে আমি এখানে নাম্বারটাকে ফার্স্টে ডিরেক্ট ইনপুট দিয়ে দিচ্ছি, আমি তোমার নিয়ে নিচ্ছি, হ্যাঁ, আমি আর ইনপুট নেবো না ইউজারের থেকে, আমি এখানে জাস্ট স্পেসিফাই করে দিচ্ছি এ ইকুয়ালস টু 4, বি ইকুয়ালস টু 7, আর ধরো নাও সি ইকুয়ালস টু হয়তো 87 ফর এক্সাম্পল। আর আমার বিগ বলে একটা ভেরিয়েবল আছে বিগ, আমি এবার লিখছি বিগ ইকুয়ালস টু আমি এবার লিখছি এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক, ব্র্যাকেট শুরু করলাম, এ গ্রেটার দেন সি কোশ্চেন মার্ক, এ কোলন দিয়ে সি ব্র্যাকেট শেষ। ওকে, এবার কি করব? এবার আমি কি দেবো? এখানে কোলন দেবো একটা, কোলন দিয়ে এবার লিখছি, আবার ব্র্যাকেট শুরু করছি, বি গ্রেটার দেন সি কোশ্চেন মার্ক, বি কোলন সি ব্র্যাকেট শেষ, সেমিক্লোন। ওকে, আমি এবার বিগটাকে প্রিন্ট করব, আমি এবার কী করবো? বিগটাকে প্রিন্ট করবো। পরের লাইনে চলে আসছি, পরের লাইনে এসে আমি এখন গ্রেটেস্ট নাম্বারটাকে প্রিন্ট করছি। আমি এখানে লিখছি তোমার দ্য বিগেস্ট নাম্বার ইকুয়ালস টু, দিয়ে আমি এখন বিগটাকে প্রিন্ট করবো, দ্য লার্জেস্ট নাম্বার পার্সেন্টেজ ডি, কমা দিয়ে আমি এখন এখানে প্রিন্ট করছি তোমার কোনটাকে? বিগটাকে প্রিন্ট করছি, সেমিক্লোন। বিগে স্যার স্টোর হচ্ছে? বিগের মধ্যে স্টোর হবে। আমার এখান থেকে এটাকে তোমার ইভ্যালুয়েট হওয়ার পর, এই রাইট হ্যান্ড সাইডটা ইভ্যালুয়েট হওয়ার পর, যেটা তোমার যার মধ্যে গ্রেটেস্ট নাম্বারটা আছে সেই ভেরিয়েবলের ভ্যালুটা কি আমার বিগের মধ্যে স্টোর হবে। আমি এখন বিগটাকে প্রিন্ট করেছি এখানে, আমি এখানে নাম্বার ধরে নিয়েছি 4, 7 আর 87, এটা আমার ভ্যারি করতে পারে নাম্বারটা, তুমি যা দেবে তারপরেই তোমার বিগেস্ট নাম্বার বেরোবে। আমি এবার দেখো কোডটাকে রান করছি, দেখো তোমার 87 আসছে কিনা, আসছে, লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু 87। তুমি এখন এটাকে চেঞ্জ করে দাও, তুমি ধরো বি এর মানটাকে এখন তুমি বিগেস্ট ধরো, তুমি এখানে 117 করে দাও। ওকে, এবার দেখো কোডটাকে রান করো, আসছে 117। তুমি এখন এটাকে বড় করো, তুমি এখানে এটা করে দাও 344, ঠিক আছে, এবার কোডটাকে রান করো, আসছে। তাহলে আমি এবিসি এর যা খুশি ভ্যালু নিই না কেন, আমার কিন্তু যেটা অ্যাকচুয়ালি যেটা লার্জেস্ট, সেই লার্জেস্ট নাম্বারটা আমার বিগের মধ্যে স্টোর হচ্ছে, আর সেই বিগটা কিন্তু আমি এখানে প্রিন্ট করেছি অ্যাজ এ লার্জেস্ট নাম্বার। তাহলে এক লাইনে আমরা গ্রেটেস্ট নাম্বার বের করতে পারছি। এই কাজটা আমরা ইফএলসিও করতে পারি, কিন্তু ইফএলসি করলে আমাকে এখানে 5 থেকে 6 লাইনে কোড লিখতে হবে। তার জায়গায় আমরা কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা খুব সহজে কিন্তু কাজটাকে আমরা অ্যাচিভ করতে পারছি। তো এটা হচ্ছে একটা সুবিধা, আমাদের কন্ডিশনাল অপারেটরে কিন্তু একটা অ্যাডভান্টেজ, আমরা ইফএলসের রিপ্লেসমেন্টে আমরা কিন্তু কন্ডিশনাল অপারেটরকে আমরা ব্যবহার করতে পারি ইফএলসের রিপ্লেসমেন্টে। ঠিক আছে, এটা সবার বোঝা গেল এই কাজটা কীভাবে করলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ,
সিম্পল কনসেপ্ট। আমরা দেখো মাল্টিপল টাইমস আমরা এটাকে ক্যাসকেডিং করেছি, আমরা মাল্টিপল টাইমস ওই কোশ্চেন মার্ক আর ইয়েটাকে কোলনটাকে ইউজ করে আমরা কাজটা করছি, আর কিছুই না। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কন্ডিশনাল অপারেটর দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের প্রবলেমকে সলভ করছি, তাই না? ডিফারেন্ট টাইপের আমরা প্রবলেমকে সলভ করছি। এবার তোমাকে যদি আমি বলতাম যে একটা লাইনের মধ্যে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে যেটা গ্রেটেস্ট নাম্বার সেটাকে আমি ডিসপ্লে করব একই লাইনের মধ্যে আমি দুটো নাম্বারের মধ্যে যেটা গ্রেটেস্ট আমি তাকে ডিসপ্লে করব, তখন কি করতাম? তখন স্যার ওই ভেতরে ভেতরে ওই দুটো ওই যে কোশ্চেন মার্কের পরে প্রিন্ট এ, ওই প্রিন্ট এফ কন্ডিশন এ, প্রিন্ট এফ কন্ডিশন ওরকম টাইপের কিছু করতাম স্যার। ধরে নাও আমি তোমাকে বললাম এরকম একটা কেস তোমাকে দেখালাম, যে ধরে নেওয়া যাক যে ধরে নাও আমার ধরে নাও মার্কস বলে একটা হয়তো ভেরিয়েবল আছে মার্কস, যে যদি কোনো স্টুডেন্টের মার্কসের ভ্যালু যদি গ্রেটার দেন অর ইকুয়ালস টু যদি 40 হয়, তাহলে সেই স্টুডেন্টটাকে আমরা দেখাবো সেই স্টুডেন্টটা পাস করেছে, তাকে বলবো পাস্ট। এটা যদি ট্রু হয় কন্ডিশনটা, আর এই কন্ডিশন যদি আমার ফলস হয়, তাকে আমি দেখাবো ফেল্ড। আমি এই কাজটাকে একটা লাইনে করতে চাইছি, আমি এই কাজটাকে এক লাইনে করব। ঠিক আছে, আমি এই কাজটাকে এক লাইনে করব, তখন কি করব? এই কাজটাকে আমি একটা লাইনে করব। যদি আমার মার্কসটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 40 হয়, তাহলে তাকে আমি পাস দেখাবো, আর না হলে আমি ফেল দেখাবো। বলো তখন কি করে করবে কাজটা? তখন কাজটা কিভাবে করবে? স্যার এখানে কি স্যার আমরা স্যার কি সেম ভাবেই তো হবে। হ্যাঁ, যেমন সেমভাবে মানে যেমন তুমি বলছো যে স্যার এরকমভাবে করব। গ্রেটার দেন কাছে ইকুয়াল টু সাইনটা দিয়ে দেবো। হ্যাঁ, ধরে নাও যে আমি ধরুন এখন যদি একটা লাইন লিখি, মার্কস গ্রেটার দেন অর ইকুয়ালস টু যদি 40 হয় কোশ্চেন মার্ক, আর তুমি বলছো যে এখানে লিখবো প্রিন্টএফ হ্যাঁ স্যার এটাই বলছিলাম। পাস্ট, আর কোলন দিয়ে বলছো প্রিন্টএফ ফেল্ড। হ্যাঁ ঠিক স্যার আছে, এটাই। এটা বলছো তো? যেটা হলে আমার একটা লাইনে আমি পাস আর ফেলটাকে আমি দেখাতে পারবো, তাই তো? এক লাইনে কাজটা হলো, দেখো, তাই না? হলো তো? এক লাইনে কাজটা হ্যাঁ হলো। স্যার, হ্যাঁ। হ্যাঁ, এবার কিন্তু আমাকে এখানে তো চেক করতে হবে, মানে স্ক্যান অ্যাপ ইউজ করতে হবে, আগে ইনপুট না দিলে আমি কোথা থেকে পাবো? মানে আমি যদি নাই যাই না, 46 ওটাই না তো, দিই তা আমরা কি করে বুঝবো? ওটা তো আমার অপশনাল পার্ট। আমি মার্কসটাকে ধরে নিতেও পারি, আমি মার্কসটাকে 60 ধরে নিলাম, বা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, সেটা আমার পরের ব্যাপার। যে আমি ইনপুট নিয়ে কাজটা করবো না আমি ভ্যালুটাকে অ্যাসাইন করে করবো, সেটা অন্য অ্যাসপেক্ট। মেন লজিকটা তোমার এটা। এবার তোমাকে বললাম যে তুমি যে দুবার প্রিন্টে ব্যবহার করেছো, আমি তোমাকে বললাম যে তুমি দুবার প্রিন্টে ব্যবহার করতে পারবে না, আমি তোমাকে একবারই প্রিন্টে ব্যবহার করতে বলবো, তখন কীভাবে করবে? কিছু একটা আনতে হবে স্যার, মানে কোন একটা অপারেটর বা কিছু। হুম, কি আনতে হবে? অপারেটর আসবে কি কোনো? না, আমি তোমাকে বললাম একবারই তুমি প্রিন্টে করতে পারবে, দুবার করতে পারবে না। বা একবারই তোমাকে ডবল প্রিন্ট, ব্র্যাকেট হবে স্যার। তোমাকে প্রিন্ট স্টেটমেন্টটা তখন তুমি একবার ইউজ করতে পারবে। এবার একটা একটা দেখো, আমি এখানে পাস্ট আর ফেল্ড, এই পাস্টটা হচ্ছে একটা স্ট্রিং, তাই না? এটা একটা স্ট্রিং, তো এটাকে একটা স্ট্রিং বলা হ্যাঁ হয়। তো string। আবার ফেল্ডটাকে হ্যাঁ একটা স্ট্রিং বলা হয়। তো আমি একটা স্ট্রিংকে ডিসপ্লে করছি, তাহলে কোনো স্ট্রিংকে ডিসপ্লে করার জন্য আরেকটা ফাংশন খুব হেল্প করে, সেই ফাংশনটার নাম হচ্ছে পুটেস। কি বললাম? ফাংশনের নাম কি? পুটেস মানে হচ্ছে প্রিন্ট এ স্ট্রিং। পুটেসের কাজ হচ্ছে যে কোনো স্ট্রিংকে কি করে, প্রিন্ট আ স্ট্রিং, কোনো স্ট্রিংকেও প্রিন্ট করে। যেমন ধরে নাও এখানে আর স্যার গেটের থাকে। গেটেস থাকে, আমার কোনো স্ট্রিংকে আমি রিড করতে পারি, আর পুটেস দিয়ে কোনো স্ট্রিংকে আমরা ডিসপ্লে করতে পারি। ঠিক আছে, ধরুন আমি এখানে একটা স্ট্রিংকে হয়তো ডিসপ্লে করবো, সাপোজ হয়তো আমি তোমার এখানে লিখছি যে ডিসিএসটি ধরুন একটা ডিপার্টমেন্ট, আমি এটাকে ধরে নাও প্রিন্ট করবো পুটেস দিয়ে। আমি সিম্পল একটা কোড লিখলাম, তাহলে কোডটা রান করে কিনা দেখি। দেখাচ্ছে ডিসিএসটি, দেখাচ্ছে তো? পুটেস দিয়ে ডিসিএসটি করেছি, দেখাচ্ছে। আবার যদি আমি পুটেস দিয়ে ডিসিএসটি না করে যদি আমি প্রিন্টএফ দিয়ে ডিসিএসটি লিখতাম, তাও আমাকে দেখাতো। প্রিন্টএফ দিয়ে যদি আমি ডিসিএসটি করতাম, তাও আমাকে দেখাতো। প্রিন্টএফ দিয়ে আমি এখানে করছি তোমার ডিসিএসটি, ওকে, ডিসিএসটি, তাও আমাকে দেখাবে, সেটাও ভ্যালিড।
ঠিক আছে, আমি দেখো এটা দিয়েও কিন্তু ডিসএসটিটাকে প্রিন্ট করতে পারছি। তাহলে একটা পুটেস ফাংশনের সাথে প্রিন্টএফ ফাংশনের ডিফারেন্সটা কোথায়? না, পুটেস ফাংশন দিয়ে আমরা অনলি স্ট্রিংকে ডিসপ্লে করতে পারি। আমি অনলি স্ট্রিংকে ডিসপ্লে করতে পারি পুটেস ফাংশনের হেল্প নিয়ে, কিন্তু আমি প্রিন্টএফ ফাংশন দিয়ে আমি কোনো স্ট্রিংকে ডিসপ্লে করতে পারি, আমি কোনো ক্যারেক্টারকে ডিসপ্লে করতে পারি, আমি কোনো ইন্টিজার ভ্যালুকে ডিসপ্লে করতে পারি, আমি কোনো ফ্লোটিং পয়েন্ট টাইপের ভ্যালুকে ডিসপ্লে করতে পারি। কিন্তু পুটেস কিন্তু অনলি রেসপন্সিবল ফর প্রিন্টিং এ স্ট্রিং ভ্যালু, প্রিন্টিং এ স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমার পুটেস প্রিন্টএফ কিন্তু একই সাথে কাজ করতে পারে দাদা। দেখো আমি এখানে একটা স্ল্যাশ এন দিয়েছি বলে লাইনটা চেঞ্জ হয়ে আমাকে প্রথমবার ডিসিএসটি দেখালো পুটেস, তারপর এখানে লাইন চেঞ্জ হয়ে আমাকে দেখাচ্ছে পরের বার ডিসিএসটি, তাই না? যদি আমি লাইনটাকে এখানে, যদি আমি এখানে স্ল্যাশে না লিখতাম, তখন যদি আমরা এখানে তখন আমি যদি রান করছি, দেখো আমার দেখো পরপর দুটো লাইনে দেখাতো, দুটো একই লাইনে আমাকে দেখাবে না, কারণ পুটেস কিন্তু একটা নিউ লাইন ক্যারেক্টারকে অ্যাড করে দেয়। পুটেস আমার তোমার স্ট্রিংটাকে ডিসপ্লে করার পরও কিন্তু একটা নিউ লাইন ক্যারেক্টার অ্যাড করে দেয় বলেই কিন্তু আমাকে পরের লাইনে আমাকে দেখাচ্ছে প্রিন্টএফ ডিসিএসটি, আবার আমাকে তার নেক্সট লাইন থেকে দেখাচ্ছে। কিন্তু যদি তুমি পুটেসটাকে ধরুন আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম, এখন ধরুন এই প্রিন্টএফটাকে ধরুন আমি কপি করে যদি আমি আবার একবার পেস্ট করি তার প্রিন্টএফের পরে, এবার ধরুন যদি কোডটাকে আমি রান করি, দেখো তখন আমাকে কি দেখাচ্ছে, দেখো পাশাপাশি দেখো ডিসিএসটি দেখাচ্ছে। তাহলে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে যে পুটেস ফাংশন যখন কাজ করে তখন সে তার স্ট্রিংটাকে ডিসপ্লে করার পর সে কিন্তু একটা লাইন চেঞ্জ করে দেয়, সে কিন্তু একটা নিউ লাইন ক্যারেক্টারকে অ্যাড করে দেয়। কিন্তু দুবার প্রিন্টএফ লিখলে আমার কিন্তু একটা প্রিন্টএফের পর প্রিন্টএফ ফাংশন কিন্তু কোনো স্ল্যাশ এন বা কোনো নিউ লাইন ক্যারেক্টার কিন্তু অ্যাড করে না, কোনো নিউ লাইন ক্যারেক্টার কিন্তু সে অ্যাড করে না প্রিন্টএফ ফাংশন। ঠিক আছে, অনলি স্ট্রিং কে অনলি স্ট্রিং, করে না, মানে অনলি স্ট্রিং। তাহলে হুম, স্ট্রিং মানে কি কোনো ওয়ার্ড, মানে পাস্ট ফেলড এইসব ওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং মানে তোমার মানে কোনো সিকোয়েন্স অফ ক্যারেক্টার, সিকোয়েন্স অফ ক্যারেক্টার, তোমার নামটাও একটা স্ট্রিং, তোমার নামটাও একটা স্ট্রিং, তোমার বাড়ি অ্যাড্রেসটা, হ্যাঁ স্ট্রিং, অবশ্যই স্ট্রিং। তুমি যদি এরকমভাবে লেখো, তুমি যদি এরকমভাবে লেখো ডবল কোটে দিয়ে তুমি লেখো 9874, এটা কিন্তু একটা স্ট্রিং বোঝায়। ডবল কোটেশনের মধ্যে তুমি যা লিখবে সেটাই হচ্ছে স্ট্রিং। তুমি যদি ডবল কোটেশনের মধ্যে তুমি যদি এ লেখো না, সেটাও কিন্তু একটা স্ট্রিং। কি বললাম? সিঙ্গেল কোটেশনের মধ্যে তুমি যা লিখবে সেটা কিন্তু বোঝায় একটা ক্যারেক্টার, সেটাকে বোঝায় একটা ক্যারেক্টার। আর নর্মালি যদি তুমি যদি কোনো ভ্যালুকে লেখো কোনো ডবল কোট বা সিঙ্গেল কোট ইউজ না করে, তখন সেটা কিন্তু একটা নাম্বার, সেটা কিন্তু একটা নাম্বার বা একটা ভ্যালু। ঠিক আছে, অনলি ফর সি, অনলি ফর সি। হ্যাঁ ঠিক আছে। তো সিতে কোনো স্ট্রিংকে রিপ্রেজেন্ট করা হয় ডবল কোটেশন দিয়ে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা হয় সিঙ্গেল কোটেশন দিয়ে। আর সিতে কোনো ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন না ইউজ করে যদি কোনো নাম্বারকে লিখি, তাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, মানে অ্যাজ এ নাম্বার তাকে আমরা ট্রিট করতে পারি, অ্যাজ এ নাম্বার তাকে আমরা ট্রিট করতে পারি। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। স্যার পার্থক্য দেখান না স্যার, পার্থক্য কিসে পার্থক্য বলো, কার সঙ্গে কার পার্থক্য দেখাবো বলো? প্রিন্টেভ আর পুট, মানে আর প্রিন্টেভ আর পুটসেভ। তো এটা তো একটা, হ্যাঁ এটা তো তোমার একটা পার্থক্য হয়ে গেল, যে তোমাকে কোডটা দেখালাম, এটা তো একটা পার্থক্য। যে লাইনের বলছেন, লাইন বলছেন ওটা, হুম, ওটা ছাড়াও না লাইন বলছি না, আমি বলছি ফুটেজ দিয়ে কোনো স্ট্রিংকে ডিসপ্লে করতে পারি, প্রিন্টএফ দিয়ে কোনো স্ট্রিংকে ডিসপ্লে করতে পারি, এটাই তো পার্থক্য। এবার কি আর কোথায় পার্থক্য আছে? প্রিন্টএফ দিয়ে আমি কোনো নাম্বারকে ডিসপ্লে করবো, কিন্তু তুমি ফুটেজ দিয়ে কোনো নাম্বারকে তুমি কিন্তু ডিসপ্লে করতে পারবে না। ডবল কোটেশন দেবো স্যার। আরে তখন তো সে তার নাম্বার থাকলো না, তখন সে তো স্ট্রিং হয়ে গেল, ও আচ্ছা আচ্ছা। তখন সেটা তোমার স্ট্রিং হয়। আমি তোমাকে যদি বলি যে আমার একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু আছে, ইন্টিজার এ একটা ভেরিয়েবল, তার মধ্যে একটা ভ্যালু আছে 5, আমি তোমাকে বললাম যে এর মানটাকে তুমি ফুটেজ দিয়ে ডিসপ্লে করতে পারবে? পারবে না, তুমি কেন, কেউ পারবে না। কিন্তু এর মানটাকে তুমি দেখো প্রিন্টএফ দিয়ে কিন্তু তুমি দিব্যি ডিসপ্লে করতে পারবে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ডবল কোটেশন শেষ কমা এ দিয়ে তুমি কিন্তু এর মানটাকে তোমাকে 5 দেখাবে। এটা ডিফারেন্স একটা, তাই না? তাহলে আমরা পুটেসটা কেন, নামটা কেন পুটেস, না পুটেস মানে হচ্ছে পুট মানে হচ্ছে প্রিন্ট করা, আর এস মানে হচ্ছে স্ট্রিং। তাহলে আমি স্ট্রিং বাদে আমি অন্য কোনো নাম্বারকে ডিসপ্লে করতে পারবো না পুটেস দিয়ে, আমি স্ট্রিং বাদে অন্য কোনো নাম্বারকে আমি পুটেস দিয়ে ডিসপ্লে করতে পারবো না, এটাই ডিফারেন্স মেন। তাহলে অনলি স্ট্রিংয়ের জন্য আমার পুটেস, স্ট্রিংকে ডিসপ্লে করার জন্য অনলি পুটেস। আর সেরকম কোনো স্ট্রিংকে রিড করার জন্য বা কোনো স্ট্রিংকে ইনপুট নেওয়ার জন্য আমার হচ্ছে তখন গেটএস ফাংশন, গেটএস ফাংশন। আগে বলে কি বললেন স্যার? গেটএস কোনো স্ট্রিংকে রিড করার জন্য, কোনো স্ট্রিংকে ইনপুট নেওয়ার জন্য বা রিড করার জন্য, রিড এ স্ট্রিং, কোনো স্ট্রিং স্ক্যানএফ এর জায়গায় গেটএস, স্ক্যানএফ এর জায়গায় আমরা গেটএস দিয়েও কিন্তু কোনো স্ট্রিংকে আমরা রিড করতে পারি। হ্যাঁ ওটা ফাইলের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এফগেটএস, আমরা ফাইলে আসবো তখন বলবো। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এটা প্রবলেম ছিল না। আমার প্রবলেমটা কি ছিল, আমি কি বলেছিলাম, আমার পারপাসটা কি বলেছিলাম, সেই পারপাসে ফিরে আসি এখন।
যে আমি বলেছিলাম তোমাকে যে এখানে আমি প্রিন্টএফ পাস্ট আর প্রিন্টএফ ফেল লিখছি, আমি তোমাকে বলেছিলাম যে আমি এখানে দুটো প্রিন্টএফ লিখতে পারবো না, আমাকে এখানে একটা প্রিন্ট দিয়ে কাজটা করতে হবে, সেটা আমি প্রিন্ট লিখি বা পুটেস লিখি, যা খুশি লিখি। আমার তো পাস্ট আর ফেল তো তোমার দুটো স্ট্রিং, তাহলে আর দুটো স্ট্রিংকে আমি ডিসপ্লে করবো তোমার পুটেস দিয়েও করতে পারি, প্রিন্ট দিয়েও করতে পারি। তাহলে আমি এখানে একটা পুটেস দিয়ে বা একটা প্রিন্ট দিয়ে কীভাবে কাজটা করবো, আমার সেটা মানে কোশ্চেন ছিল। এবার সেই কোশ্চেনে চলে আসছি আমরা, সেই কোশ্চেন আমরা এখন চলে আসছি। দেখো আমি আবার ডিরেক্ট কোডিংয়ে দেখাচ্ছি, হ্যাঁ আমি ডিরেক্ট কোডের মধ্যে দেখাচ্ছি। ইন্টিজার মার্কস বলে আমার একটা ভেরিয়েবল আছে, ইন্টিজার মার্কস বলে আমার একটা ভেরিয়েবল আছে। মার্কসটাকে আমি, ও বলছে ইউজারের কাছ থেকে ইনপুট নেব, অনেকক্ষণ ধরে বলছে ইউজারের কাছ থেকে ইনপুটই নিই, এন্টারে মার্কস বা এন্টার দ্য মার্কস, এন্টার দ্য মার্কস। ওকে, আমি মার্কসটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নেবো, এখানে সিঙ্গেল কোড হয়ে গেছে দেখেছো, এন্টার দ্য আমার এখন প্রিন্ট হবে, এন্টার দ্য আমার এখানে। কিন্তু পাইথনে আবার প্রিন্ট ফাংশনে সিঙ্গেল কোড ডবল কোড দুটোই কাজ করে, ঠিক আছে। তো পাইথনে আমরা সিঙ্গেল কোড দিয়েও কাজ করতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে প্রিন্টএফের মধ্যে আমরা প্রিন্ট দিয়ে আমরা তখন ডিসপ্লে করি পাইথনে, তো সেখানে আমরা ডবল কোড সিঙ্গেল কোড দুটোই কাজ করে। ওকে, তো যাই হোক, তো এবার আমি স্ক্যান করব, স্ক্যানএফ, স্ক্যানএফের মধ্যে আমরা কী করছি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, এবার তারপর কী করছি, অ্যাম্পারসেন্ট আমি মার্কসের মধ্যে স্টোর করছি, মার্কসের মধ্যে আমি মার্কসটাকে ইনপুট নিয়ে নিলাম। ওকে, ইনপুট নেওয়া হলো মার্কসটা। আমি এখন যে মার্কসটা, যদি মার্কসের ভ্যালু 40 থেকে বেশি হয় বা সমান হয়, তাকে আমি বলবো পাস্ট, আর না হলে বলবো ফেল্ড। আমি তাকে এবার লিখছি, একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়ে দেখো লিখছি কাজটা, পুটেস। ওকে, পুটেস, আমি এর মধ্যেই কন্ডিশনটা চেক করে নিচ্ছি, মার্কস গ্রেটার দেন অর ইকুয়ালস টু 40। ওকে, কোশ্চেন মার্ক, ডবল কোটেশনের মধ্যে কি লিখছি, পাস্ট, ডবল কোটেশনের মধ্যে কি লিখছি, পাস্ট, কোলন, ডবল কোটেশনের মধ্যে কি লিখছি, ফেল্ড। ওকে, বাইরে এসে সেমিকোলন দিয়ে দিলাম, এটা পাসেস করেছি, পাস্ট করি, পাস্ট, পাস্ট। ওকে, বাইরে করেছি ফেল্ড। দেখো তো কোডটা রান করছি, তাহলে আমরা একটা লাইন দিয়ে কাজটা করতে পারছি তো, একটা লাইনের মধ্যে কাজটা করতে পারছি তো, পুটেস দিয়ে দেখো, আমি দেখো রান করছি, এন্টার দ্য মার্কস 54 দিলাম, তাহলে পাস দেখাবে, দেখাচ্ছি পাস্ট, দেখাচ্ছে। এবার এবার এই পুটেসের পরিবর্তে যদি আমি এখানে প্রিন্টএফ ব্যবহার করতাম, পুটেসের পরিবর্তে আমি এখানে লিখছি প্রিন্টএফ, প্রিন্টএফ। ওকে, এবার দেখো কোডটাকে রান করছি, রান, এন্টার দ্য মার্কস 21 লিখলাম, 21 লিখলাম, তাহলে ফেল দেখানোর কথা, দেখাচ্ছে, দেখাচ্ছে, তাহলে কাজ করছে তো, হ্যাঁ তাই তো বলছি, তাই তো বলছি, আমি তোমাকে কি বললাম যে আইদার প্রিন্টএফ কিংবা পুটেস দিয়ে কাজটা তোমাকে করতে হবে, একটা তোমাকে প্রিন্টএফ লিখতে হবে বা তোমাকে একটা পুটেস লিখতে হবে, তাই তাই তো বলেছি, তাই তো করে দেখালাম, তাই হ্যাঁ তাই তো বলছি, আমি তোমাকে দুরকমভাবেই তো দেখালাম, এটাও হবে ওটাও হবে, দুটোই হবে, দুটোই ভ্যালিড, দুটোই ভ্যালিড, তাই না, দুটোই ভ্যালিড। তাহলে তাহলে বোঝা গেল যে কীভাবে আমি একটা লাইন দিয়ে কাজটা করতে পারছি। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো? তাই তো করেছি, এই তো একটা প্রিন্টার দিয়ে তোমার কাজটা করেছি। আর এটা তো মার্কসটাকে ইনপুট নেওয়ার জন্য, এই মার্কসটাকে তো আমি তো ইউজার, এটা তো আমি যদি না দিই, তুমি আমি তোমাকে বলছি না যে তুমি মার্কসটা ইনপুট দাও, তুমি হয়তো না বলেই তুমি ইনপুটটা দিচ্ছ, এটা তো তোমার জন্য, তোমার বোঝার জন্য। আমি ইউজারকে আমি প্রম্পট করছি, আমি ইউজারকে প্রম্পট করছি যে ইউজার তুমি মার্কসটা দাও, তখন সে মার্কসটা দিচ্ছে, তাকে আমি মার্কসের ভেতরে স্টোর করছি, তারপরে সেই মার্কসটাতে আমি চেক করছি যে মার্কসটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 40 কিনা, যদি হয় তাকে পাস বলছি, যদি না হয় তাকে ফেল বলছি। তাহলে এটা তোমার ইনপুট নেওয়ার পারপাস, তাহলে এই প্রিন্টএফের সঙ্গে তুমি এই প্রিন্টটা তুমি কেন গুলিয়ে ফেলছো? এটা আমার ইনপুট নেওয়ার পারপাস, এই প্রিন্টএফটা, এই প্রিন্টএফ আর স্ক্যানএফটা আমরা ইনপুট নেওয়ার জন্য ইউজ করি আমরা, তাই না? বোঝা গেছে? তাহলে এখন পুটেসের একটা ধারণা এলো তো, পুটেস দিয়ে আমরা পুটেসের একটা কিছু শিখলাম, তাই না? পুটেসের তো আমরা একটা কিছু কনসেপ্ট শিখলাম এখানে। তো আমরা কন্ডিশনাল অপারেটর, তো আমরা কত পারপাস বুঝতে পারছো, কন্ডিশনাল অপারেটর দিয়ে কত কিছু করা যায়, কন্ডিশনাল অপারেটর দিয়ে কত কিছু করা যায় বোঝা যাচ্ছে।
অনেক সময় অনেক প্রবলেম করতে দেয় এরকমভাবে, তোমাকে মেনশন করে দেবে যে রাইট এ প্রোগ্রাম ফর সামথিং বা ইউজিং কন্ডিশনাল অপারেটর বা ইউজিং ইফেল স্টেটমেন্ট। আমি হয়তো ইফেলস দিয়ে জানি, আমি হয়তো কন্ডিশনাল অপারেটর দিয়ে জানি না, তখন কিন্তু সমস্যা হবে। তো আমাকে তার মানে সমানভাবে আমাকে প্র্যাকটিস করতে হয় যে কন্ডিশনাল অপারেটর দিয়ে কাজটা করতে গেলে কীভাবে করব, কন্ডিশনাল অপারেটর দিয়ে কাজটা করতে গেলে কীভাবে করব সেটা আমাকে হিসাব রাখতে হয়, ভাবতে হয়। ঠিক আছে, বোঝা গেল? তো এবার বাকিটা আমাদের প্র্যাকটিস। আমরা যত প্র্যাকটিস করব কন্ডিশনাল অপারেটর দিয়ে ডিফারেন্ট টাইপের প্রবলেম, ট্রিকি প্রবলেম, তত ভালো আমরা জানতে পারবো, কন্ডিশনাল অপারেটর সম্বন্ধে আরও ডিটেলস আমরা জানতে পারবো। ঠিক আছে, তো সবাই আমি তোমাদের কটা নোটস প্রোভাইড করেছি, আমি কী কী নোটস দিয়েছি তোমাদের সি এর ক্লাসরুমে, কিছু নোটস। অ্যালগরিদম ফ্লোচার্ট স্যার। না, সি এর ক্লাসরুমে শুধুমাত্র অ্যালগরিদম ফ্লোচার্ট দিয়েছি। আরেকটা স্যার বেশি কি দিয়েছে, ওটা কিন্তু স্যার এইসবের রিলেটেড না যত সম্ভব। মানে ইউনিট 1 না কি সেটা তো আমার বলতে হবে, ইউনিট 1 না ইউনিট 2 দিয়েছি। জাস্ট আ সেকেন্ড আমি বলছি। ইউনিট 1 ইউনিট 2 দুটো পিডিএফ দিয়েছেন। ইউনিট 1 ইউনিট 2 দুটো পিডিএফ দিয়েছি। তার মধ্যে আশা করি তুমি তার মধ্যে কি তো অপারেটর আছে, তার মধ্যে অপারেটর আছে, অপারেটর ইন সি আছে। হ্যাঁ, অপারেটর সি লেকচার ভিডিও আছে তো। মানে নোটসের মধ্যে অপারেটর আছে তাই তো? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো ওখান থেকে তোমরা ওই অপারেটারে তোমার যে প্রোগ্রামিং প্রবলেমগুলো আছে সেগুলো একটু দেখবে। আর ওখানে কিছু মানে নোটস তো আছে, নোটসের মধ্যে তোমার আরও অনেক কিছু আছে, সেগুলোকে একটু করে ওখান থেকে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, সেখান থেকে ওটা প্র্যাকটিস করে নেবে। আর আজকে তোমাদের মনে হয় এফটিপিলি ক্লাস আছে তাই তো? এফটিপিলি ক্লাস আছে তোমাদের মনে হয় এখন 6টা থেকে শুরু হবে, নীলাদ্রি স্যারের ক্লাস আছে। তো তোমরা ক্লাসে জয়েন করো, তোমরা ক্লাসে জয়েন করো। আজকে আমরা কন্ডিশনাল অপারেটর শিখলাম। আমার বিটওয়াইজ নটটা আমি নেক্সট দিন বলে আমি নেক্সট টপিক স্টার্ট করব অপারেটরের। ঠিক আছে, কি বললেন স্যার? মিসলিনিয়াস? হ্যাঁ, মিসলেনিয়াস অপারেটর আমাদের বাকি আছে, আর আমাদের বিটওয়াইজ নটটা বাকি আছে, নটের এক্সপ্লানেশনটা বাকি আছে। বিটওয়াইজ নট আর আমি মিসলেনিয়াস অপারেটর দেখিয়ে নেক্সট দিন আমি নেক্সট টপিক স্টার্ট করব। ওকে, আচ্ছা কয়েকটা জিনিস একটু বলুন। আবার কয়েকটা জিনিস, হ্যাঁ এটা না, কয়েকটা করতে করতে না কয়েকটা ডাউট আসছে স্যার। বেশ, বলো বলো আচ্ছা বলছি। কী ডাউট আসছে বলো। আচ্ছা পার্সেন্টেজ রেকর্ডিংটা অফ করেন না স্যার, হুম। পরে লিখে নিই স্যার দেখে দেখে এগুলো।